আমাদের চারপাশে যে পদার্থগুলো আছে তাদের মধ্যে যে পরমাণু আছে এবং অণু আছে এটা কিন্তু অলরেডি প্রমাণ হয়ে গেছে। অর্থাৎ ডাল্টন মহাশয় কিন্তু এটা 1808 সালেই বলে দিয়েছিলেন। তার যে তত্ত্ব অর্থাৎ পরমাণুবাদ সেটা 1808 সালে এসেছিল এবং 1808 সালে উনি এটা বলেই দিয়েছিলেন যে পরমাণুগুলো কিন্তু আমাদের পদার্থগুলো কিন্তু অণু এবং পরমাণু দিয়ে তৈরি। শুধু উনি কেন, 500 বছর আগে খ্রিস্ট জন্মের অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মের 500 বছর আগে ডেমোক্রিটাসও একই কথা বলেছিলেন যে আমাদের চারপাশে যে পদার্থ আছে তারা বেসিক্যালি পদার্থ নয়, তাদেরকে ভাঙতে ভাঙতে তুমি যখন ক্ষুদ্রতম কোণায় যাবে তখন সেটাকে আমরা পরমাণু বলছি। আর পরমাণু দিয়ে অণু তৈরি হয়, অণু দিয়ে মৌল তৈরি হয়, আর মৌল দিয়ে যৌগ তৈরি হয়। ঠিক আছে, এবার ঘটনা হচ্ছে আদেও কি ইনি ঠিক বলেছিলেন? অর্থাৎ পরমাণুকে কি সত্যিই ভাঙা যায় না? এইটা নিয়ে গবেষণা চলতে থাকলো। আমাদের ডে টু ডে লাইফে আমরা অনেক সময় অনেক কিছু করি যেগুলো যদি ভাঙা না যেত পরমাণুকে তাহলে সম্ভব হতো না। ঠিক আছে, তো সেই ঘটনাগুলোকে এক্সপেরিমেন্ট করে পরবর্তীকালে জানা গেল যে ইয়েস, পরমাণু কিন্তু বিভাজ্য নয়, মানে পরমাণু কিন্তু অবিভাজ্য নয়, পরমাণুকেও কিন্তু ভাঙা যায়। তা বর্তমানে পরমাণুকে আমরা কীভাবে দেখি? যে পরমাণুকে ভাঙা যায় এবং পরমাণুর যে কেন্দ্রক, একদম কেন্দ্রে সেখানে কি থাকে? সেখানে থাকে আমাদের নিউক্লিয়াস। সেখানে কি থাকে? সেখানে থাকে হচ্ছে আমাদের নিউক্লিয়াস। এই যে দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের, দিস ইজ নিউক্লিয়াস। দিস ইজ হোয়াট? দিস ইজ নিউক্লিয়াস। এ হচ্ছে তোমাদের নিউক্লিয়াস। ওকে, আর নিউক্লিয়াসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি থাকে? প্রোটন। ঠিক আছে, প্রোটনের চার্জ পজিটিভ হয়, ওই জন্য প্লাস হয়। আর আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের প্রোটনের চারপাশে, মানে বেসিক্যালি নিউক্লিয়াসের চারপাশে একটা ইলেকট্রন ঘুরঘুর করছে। অর্থাৎ এইভাবে কিন্তু ইলেকট্রন একটা নির্দিষ্ট কক্ষপথে কী করে? ঘুরঘুর করে। এটা হচ্ছে কি আমাদের দিস ইজ আওয়ার ইলেকট্রন। ঠিক আছে, তো বর্তমানে আমরা এগুলো জানি, কিন্তু যখনকার সময়ের কথা বলছি তখন এগুলো মানুষ জানতো না। তখন এগুলো বিভিন্ন বিজ্ঞানী কী করছিল? তারা এক্সপেরিমেন্ট করে বার করছিল। খুব কমন এবং খুব পপুলার যে এক্সপেরিমেন্টগুলো হয়েছিল সেগুলো হচ্ছে ক্যাথোড রে এক্সপেরিমেন্ট। আমি কটা এক্সপেরিমেন্টের নাম লিখে দিচ্ছি। সেগুলো হচ্ছে তোমাদের ক্যাথোড রে এক্সপেরিমেন্ট, ক্যাথোড রে পরীক্ষা। নেক্সট যেটা হয়েছিল সেটা হচ্ছে অ্যানোড রে পরীক্ষা। ঠিক আছে, অ্যানোড রে পরীক্ষা। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট, গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট ইত্যাদি। যে খুব পপুলার পরীক্ষাগুলো হয়েছিল সেই পপুলার পরীক্ষাগুলোর দ্বারাই কিন্তু বর্তমানে এই মডেল এসছে। এবং লাস্টে কিন্তু আমরা জানি যে নিলস বোর, উনি কিন্তু ওনার এই যে মডেল দিয়েছিলেন, এই যে মডেল প্ল্যানেটরি সার্কুলেশন মডেল, যেটা কিনা অ্যাটমের যে সূর্য যেমন কেন্দ্রে থাকে আর বিভিন্ন গ্রহগুলো তার চারপাশে প্রদক্ষিণ করে, সেরকম নিলস বোর বলেন যে ইয়েস, এরকমই কিন্তু নিউক্লিয়াস নামক যে কেন্দ্রক আছে, অর্থাৎ যেখানে সমস্ত পরমাণুর মাসটা অ্যাকুমুলেটেড থাকে, তার চারপাশে কিন্তু প্রচুর ফাঁকা জায়গা আছে এবং তার ওপরেই একটা ইলেকট্রন প্রদক্ষিণ করছে। তবে বর্তমানে আমরা এই থিওরিটাকেও মানি না, আমরা আরও হায়ার থিওরিকে মানি যে নিউক্লিয়াস অ্যাকচুয়ালি কোনো কক্ষে প্রদক্ষিণ করে না, তার সাব অরবিটাল ইত্যাদি অন্যান্য ব্যাপারও রয়েছে। ঠিক আছে, তো এই যে পরীক্ষাগুলো হয়েছিল তার মধ্যে একজনের নামও আমি লিখে দিয়েছি, নিলস বোর। এদের পরীক্ষাগুলোকে আমরা জানবো এবং সত্যি প্রমাণ করে দেখাবো যে পরমাণু কিন্তু আদপে অবিভাজ্য, পরমাণু কিন্তু আদপে অবিভাজ্য নয়, পরমাণু কিন্তু আদপে বিভাজ্য, অর্থাৎ পরমাণুকেও কিন্তু ভেঙে দেওয়া যায়। ক্লিয়ার? দেখো, আমরা এখানে যে পরমাণুর কথা বলছি সেটাকে আমরা বলছি পোট্রিয়াম। এবং তোমরা বলছো স্যার পোট্রিয়াম কোথা থেকে এলো? আমরা তো লিথিয়াম, বেরিয়াম ইত্যাদি পড়েছি, পোট্রিয়াম তো পড়িনি। পোট্রিয়াম হচ্ছে সাধারণ যে হাইড্রোজেন, নর্মাল যে হাইড্রোজেন, তার কেমিক্যাল নাম হচ্ছে পোট্রিয়াম। নর্মাল যে হাইড্রোজেন, ঠিক আছে, সাধারণ যে হাইড্রোজেন যেটাকে আমরা এইচ বলি, মানে H2 বলি বেসিক্যালি, তার নাম হচ্ছে অ্যাকচুয়ালি পোট্রিয়াম। ঠিক আছে, একটা হাইড্রোজেন অ্যাটম বা একটা হাইড্রোজেন অণু ইংরেজি হচ্ছে মলিকিউল, আর অ্যাটম মানে হচ্ছে পরমাণু। একটা হাইড্রোজেন পরমাণুর মধ্যে আমরা পাই হচ্ছে প্রোটন আর ইলেকট্রনকে পাই। মনে রাখবে, হাইড্রোজেন পরমাণুর মধ্যে কিন্তু কোনো নিউট্রন থাকে না। এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। হাইড্রোজেন পরমাণুর মধ্যে কী নেই? কোনো নিউট্রন নেই। এই কারণে হাইড্রোজেন হচ্ছে সবথেকে হালকা। সবথেকে হালকা মৌল কি? হাইড্রোজেন হচ্ছে সবথেকে হালকা মৌল, সবথেকে হালকা মৌল। সবথেকে হালকা মৌল আমরা কি? আমরা জানি হাইড্রোজেন হচ্ছে সবথেকে হালকা মৌল। ঠিক আছে, তোমরা যদি এনসিইআরটি খোলো তোমরা দেখবে এইগুলোকেই জাস্ট প্যারা প্যারা করে দেওয়া আছে, আমি যেগুলোকে তোমাদের ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, মনে রাখবে কোনো জিনিস তুমি যখন ছবি, যেমন ধরো তুমি পড়লে যে লৌহস্তম্ভ, ঠিক আছে, তো লৌহস্তম্ভ যেটা ইতিহাসে তোমরা পড়ো,
যেটা লৌহস্তম্ভ, বহু প্রাচীন লৌহস্তম্ভ। তো লৌহস্তম্ভ যেটা দিল্লিতে আছে, তো লৌহস্তম্ভ তোমরা পড়েছো, কিন্তু তুমি দেখে আসো যদি, তাহলে তোমার বেটার মনে থাকবে। তাজমহল তুমি পড়েছো বইতে, তুমি দেখে আসো, তোমার বেটার মনে থাকবে। এরকমই ঐতিহাসিক জায়গাগুলোকে যেমন দেখতে যেতে হয় তাহলে বেটার মনে থাকে, তেমনই এই চিত্রগুলোকে তুমি যদি দেখো তোমার থিওরিটা বেটার মনে থাকবে। সেই জন্য আমি এইভাবে তোমাদের করাচ্ছি, ঠিক আছে? তো পরমাণু কি সত্যি অবিভাজ্য? পরবর্তীকালে দেখা গেল না, অবিভাজ্য নয়, ইট কুড বি ডিভাইডেবল, এটাও কিন্তু ডিভাইড করা যায়, ঠিক আছে? চলো ডিটেলস পড়ে নেবো আমরা সব। আমরা আমাদের ডে টু ডে লাইফে অনেক জিনিস করি যেগুলো থেকে প্রমাণ হয় যে পরমাণু যদি না ভাঙে তাহলে এটা করা সম্ভব নয়, ঠিক আছে? দেখো আমরা পরমাণুকে কিভাবে পাই, আমরা যদি চারপাশে তাকাই তাহলে আমরা ক্লিয়ারলি দেখতে পাবো আমরা যে পরমাণুগুলোকে পাই, যেমন হাইড্রোজেন, যেমন অক্সিজেন, যেমন আমাদের নাইট্রোজেন, যেমন আমরা ধরো পাই হচ্ছে সোডিয়ামকে, যেমন আমরা পাই ধরো পটাশিয়ামকে। এই যে পরমাণুগুলো, এই পরমাণুগুলো আমরা নর্মালি কী আকারে পাই, আমরা স্টেবল আকারে পাই, ঠিক আছে? কেমন পাই? স্টেবল। যদি স্টেবল না হয় তাহলে অন্য কিছুর সঙ্গে যুক্ত করে তারা একটা যৌগ তৈরি করে স্টেবল হয়ে বসে থাকে, ঠিক আছে? আমি যখন অক্সিজেন গ্যাসের কথা বলছি তখন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করছে, করে O2 তৈরি করছে এবং ঘুরঘুর করছে। আমরা H2কে দেখছি এইচের সঙ্গে এইচ যুক্ত হয়ে H2 হয়ে ঘুরঘুর করছে। আমরা নাইট্রোজেনকে দেখছি N2 হয়ে ঘুরঘুর করছে। কিন্তু সোডিয়াম, পটাশিয়াম এগুলোকে আমরা নর্মালি একমূলক বা এক পরমাণুক হিসাবে দেখি, অর্থাৎ এরা কোনো কিছু বিক্রিয়া না করে স্টেবল অবস্থায় এইভাবে থাকতে পারে। যদিও সোডিয়াম পটাশিয়াম নর্মালি অক্সিজেন রিলেশনে এলে বিক্রিয়া করে বসে, ঠিক আছে? সেটা অন্য জিনিস, আমি নর্মালি তোমাদের বলছি, ঠিক আছে? তো এই আকারে আমরা পরমাণুকে দেখতে পাই, ঠিক আছে? এই আকারে আমরা পরমাণুকে দেখতে পাই, মানে দুটোর সঙ্গে যুক্ত হয়ে এরা একটা মৌল তৈরি করে ফেলছে, মানে অণু আকারে আমরা পরমাণুকে দেখতে পাচ্ছি। এটা একটা অণু, এটা একটা অক্সিজেন অণু, এটা একটা অণু, এই আকারে আমরা কি দেখতে পাচ্ছি, এগুলো এদেরকে দেখতে পাচ্ছি। এটা একটা অণু, ঠিক আছে? এটা একটা অণু, এই আকারে আমরা কিন্তু পরমাণুগুলোকে দেখতে পাচ্ছি, ঠিক আছে? অর্থাৎ অণু আকারে আমরা পরমাণুগুলোকে দেখতে পাচ্ছি। ক্লিয়ার হয়েছে? এবার একটা জিনিস ভালো করে ভাবো, তার মানে আমাদের চুলও এরকম কিছু অণু, চুল তো পদার্থ, মানুষের চুল কি ডেফিনেটলি পদার্থ, তার মানে এদের মধ্যেও এরকম অণুপরমাণু বিদ্যমান, কারণ পৃথিবীতে যা আছে সব কিছু অণুপরমাণু দিয়ে তৈরি, সেটা জৈব পদার্থ হোক আর অজৈব পদার্থ হোক। আমাদের মধ্যেও কার্বনের অণু আছে, আমাদের শরীর যখন মৃত্যুর পরে পুড়ে যায় তখন সেখানে ছাই আর কালোই কার্বনই তো পুড়ে থাকে না, বেসিক্যালি আমাদের পুরো শরীরটাই কার্বন দিয়ে তৈরি, ঠিক আছে? কার্বনের সাথে আরও জিনিস আছে, বাট মেনলি 99% হচ্ছে কার্বন, 90% বলা হয় কার্বন, ঠিক আছে? তো যাই হোক, পৃথিবীতে সমস্ত জৈব জিনিসই কার্বন দিয়ে তৈরি, আর অজৈব জিনিসের মধ্যেও কার্বন থাকে, হাইড্রোকার্বনে তোমরা পড়েছো। তো দেখো বেসিক্যালি কী হচ্ছে, এই যে পুরো জিনিসটা আমরা এখানে পাচ্ছি, এই যে পুরো জিনিসটা আমরা এখানে পাচ্ছি, এই যে চুল, এটা কি, এটা একটা পদার্থ, তাহলে ডেফিনেটলি এর মধ্যে কী আছে, এর মধ্যেও কিন্তু অণুপরমাণু আছে। তাহলে পরমাণু যদি স্টেবল হয়, পরমাণু যদি আর নাই ভাঙা যায়, ঠিক আছে? তাহলে কেন যখন আমরা এই চুলের মধ্যে দিয়ে বারবার, মনে রাখবে এখানে যে চুলটাকে আমরা ইউজ করছি যে শুকনো চুল, আমি লিখেও দিচ্ছি, আমরা এখানে কেমন চুলকে ইউজ করছি, আমরা এখানে শুকনো চুলকে ইউজ করছি, ঠিক আছে? ড্রাই হেয়ার। কেমন এটা হচ্ছে ড্রাই হেয়ার বলেও লিখে দিচ্ছি HAIR, ঠিক আছে? ড্রাই হেয়ার, শুকনো চুলকে আমরা ব্যবহার করছি। যখন আমরা শুকনো চুলকে ব্যবহার করি তখন আমরা কি দেখি, তখন আমরা দেখি যে এই চুলের মধ্যে দিয়ে কয়েকবার যদি আমরা চিরুনিটাকে আঁচড়ে নিই, ঘষতে নিই একটু, নেওয়ার পরে যদি আমরা এরকম কাগজের টুকরোর কাছে এই চিরুনিটাকে আবার নিয়ে যাই, আমরা দেখব কাগজের টুকরোগুলো চিরুনি দ্বারা আকৃষ্ট হচ্ছে। আমরা ছোটোবেলায় এরকম এক্সপেরিমেন্ট প্রচুর করেছি, ঠিক আছে? খেলার ছলে করেছি, বাট এটা একটা বিশাল বড় একটা জিনিস আছে, ঠিক আছে? এর একটা মারাত্মক ব্যাখ্যা হয়। যদি এই চুলও পরমাণু দিয়ে তৈরি হয়, আর এই যে আমাদের চিরুনি সেটাও তো পরমাণু দিয়ে তৈরি, তাহলে যদি এটা পরম অণু দিয়ে তৈরি হয়, মানে পরমাণু দিয়ে তৈরি হয়, এবং তারা যদি স্টেবল ফরম্যাটেই থাকে, তাহলে কিভাবে কোন জিনিসটা ফার্দার এইগুলোকে আকৃষ্ট করে? তার মানে আমরা যখন চুলে কিছু একটা এই যে চিরুনিটাকে আঁচড়াই, তখন কী হচ্ছে, এর থেকে যে নেগেটিভ চার্জগুলো থাকে, এর মধ্যে নেগেটিভ পজিটিভ উভয় চার্জ আছে, এর মধ্যে কী আছে, নেগেটিভ পজিটিভ উভয় চার্জ আছে। পজিটিভগুলো বেসিক্যালি প্রোটন আর নেগেটিভগুলো বেসিক্যালি ইলেকট্রন। এই নেগেটিভ চার্জ কী হয়, এই চিরুনির গায়ে চলে যায়, এই নেগেটিভ চার্জ কী হয়, চিরুনির গায়ে চলে যায়, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? চুলের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রনগুলি বেসিক্যালি ঘুরঘুর করে, ঠিক আছে? ইলেকট্রনগুলি বেসিক্যালি কী হয়, টোটো করে বেড়ায় সারাদিন। তো এরা কী করে, এরা এই চুল যখন আসছে তখন ঘর্ষণ বল বা ফ্রিকশান হয়, এই ফ্রিকশানের ফলে কী হয়, এই কিছু ইলেকট্রন চুল থেকে কোথায় চলে যাচ্ছে, এখন চুল থেকে কোথায় চলে যাচ্ছে, চিরুনিতে চলে যাচ্ছে। তার মানে চিরুনিকে ও কী করে দিচ্ছে, নেগেটিভ করে দিচ্ছে। তার মানে এখানে এখন যে চিরুনি আছে সেটা হচ্ছে নেগেটিভ, কারণ তুমি আঁচড়ে দিচ্ছ, যখন আঁচড়ানোর আগে চুলও নিউট্রাল, চিরুনিও নিউট্রাল, কারণ আঁচড়ানোর আগে এতে যতটা পরিমাণ প্রোটন আছে ততটা পরিমাণ ইলেকট্রন আছে,
কিন্তু তুমি যখন আঁচড়াচ্ছ, ঘর্ষণ বল তৈরি করছো, তখন কী হচ্ছে, ইলেকট্রনগুলো ঘুরঘুর করতে করতে চিরুনির গায়ে চলে যাচ্ছে, মানে চিরুনিতে নেগেটিভ চার্জ বেশি হয়ে যাচ্ছে। আর চুলের থেকে যেহেতু ইলেকট্রন এখানে চলে যাচ্ছে, চুলে পজিটিভ চার্জ বেশি হয়ে যাচ্ছে তখন, ঠিক আছে। চুল তখন কী হয়ে যাচ্ছে, লিখেও দিচ্ছি, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। আঁচড়ানোর পরে কী হয়, চুল পজিটিভ হয়ে যায় আর চিরুনি ব্যাটা হয়ে যায় নেগেটিভ, কারণ চিরুনিতে প্রচুর পরিমাণে ইলেকট্রন ঢুকে গেছে। এই যে ইলেকট্রন ঢুকেছে চিরুনিতে, ঠিক আছে, এই যে ইলেকট্রন ঢুকেছে, এই যে নেগেটিভ তড়িৎধর্মী যে চিরুনি, সে কী করছে, যেই তুমি এই কাগজের এখানে আনলে, কাগজ কিন্তু এখন জিরোতে আছে, কাগজে কোনো চার্জ নেই, কাগজ কিসে আছে, কাগজ কিন্তু জিরোতে আছে। এবার কাগজের যে পজিটিভ পার্ট, সেই পজিটিভ পার্টকে কী করবে, এই নেগেটিভ পার্ট আকৃষ্ট করবে, যার ফলে কিছু কাগজ আছে যারা এর দিকে টান খাবে বা আকৃষ্ট হবে এবং এর দিকে যাবে, ঠিক আছে। দিস ইজ দ্য প্রসেস, এইটাই হচ্ছে মেন কারণ, যে কারণে আমরা দেখতে পাই যে চিরুনি কাগজের কাছে নিয়ে আসলে কাগজ কিন্তু চিরুনি দ্বারা আকৃষ্ট হচ্ছে। কেমন চিরুনি, নর্মাল চিরুনি নিলে কিন্তু হবে না, ঘষা চিরুনি তোমাকে ব্যবহার করতে হবে, ঠিক আছে। কোনো কিছুতে ঘষতে নিয়ে তারপর চিরুনিটাকে তোমাকে ব্যবহার করতে হবে, তবে তুমি দেখবে কি যে চিরুনি যেহেতু নেগেটিভ চার্জ হয়ে যাচ্ছে, আর কাগজ যেহেতু, কাগজের মধ্যে যদি পজিটিভ নেগেটিভ দুটোই আছে, তো পজিটিভ চার্জগুলো এই নেগেটিভ চার্জের দিকে আকৃষ্ট হয়, যার ফলে কিছু কাগজ কী হয়, চিরুনির সঙ্গে লেগে যায় বা আকৃষ্ট হয়, বা তুমি দেখবে যে টান খাচ্ছে, ঠিক আছে। তাই এটা, এই যে ইলেকট্রন যদি না থাকতো, প্রোটন যদি না থাকতো পরমাণুর মধ্যে, তাহলে এটা কি পসিবল হতো? তার মানে প্রোটন পরমাণু মধ্যে আছে, ইলেকট্রন পরমাণুর মধ্যে আছে, তার মানে দুটো ডিফারেন্ট কোণা পরমাণুর মধ্যে আছে, তবেই তো এটা পসিবল হচ্ছে। তার মানে পরমাণুকে ভাঙা যায়, তার মানে পরমাণুকে ভাঙা যায়, এদের পরমাণুর মধ্যেই এরা আছে, তার মানে ডেফিনেটলি পরমাণুকে ভাঙা যায়। ক্লিয়ার হয়েছে? এটা একটা ডে টু ডে লাইফের প্রমাণ, যেখানে আমরা দেখতে পাই যে পরমাণুকে ভাঙা যায়। এটা এনসিইআরটিতে আছে। আর একটা এক্সপেরিমেন্ট তোমাদের করাবো যেটা এনসিইআরটিতে আছে, চলো। আর একটা এক্সপেরিমেন্ট তোমরা করতে পারো। কি করতে পারো? তোমরা করতে পারো যেটা, সেটা হচ্ছে একটা সিল্কের, তোমরা নিতে পারো হচ্ছে একটা কাপড়, ঠিক আছে। এগুলো সব কিন্তু এআই জেনারেট করে আমি তোমাদের জন্য রেখেছি, দয়া করে কেউ কপি করতে যাবে না, ঠিক আছে, তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। এগুলো এক্সক্লুসিভলি এআই জেনারেটেড, ঠিক আছে। তো আমরা কি করছি, আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে যে, আমরা কি করছি, আমরা একটা সিল্ক অর্থাৎ সুতির কাপড়কে নিচ্ছি, সিল্ককে নিচ্ছি, ঠিক আছে, সিল্ক খণ্ডকে নিচ্ছি। আর এইটাকে, এটা হচ্ছে গ্লাস মানে কাঁচ, এটা হচ্ছে বেসিক্যালি কি, এটা হচ্ছে তোমাদের কাঁচ, ঠিক আছে। তো যখন তুমি কাঁচ দিয়ে এটাকে ঘষবে, ঠিক আছে, কাঁচ দিয়ে অর্থাৎ সিল্ক দিয়ে কাঁচটাকে ঘষবে, ঠিক আছে, কাঁচ দিয়ে সিল্কে না ঘষে সিল্কের এই যে কাপড়ের টুকরোটা নিয়ে তুমি কি করবে, কাঁচের গায়ে ঘষবে। মনে রাখবে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যেটা বলে দিই, সেটা হচ্ছে সিল্কের কিন্তু, সিল্কের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বেশি, ঠিক আছে। সিল্কে ইলেকট্রনের প্রতি আকর্ষণ কি, আকর্ষণ বেশি, কার থেকে, কাঁচের থেকে, কার থেকে, কাঁচের থেকে। যেহেতু সিল্কের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বেশি কাঁচের থেকে, ফলে কি হয়, সিল্ক কাঁচ দণ্ড থেকে ইলেকট্রনগুলোকে সব বের করে নেয়। এ দেখো টিক দিয়ে এদিকে বেরিয়ে যাচ্ছে, টিক দিয়ে এদিকে নেগেটিভ ইলেকট্রন, মানে কি, ইলেকট্রন নেগেটিভ চার্জ হয়। এ দেখো সমস্ত ইলেকট্রনগুলি বেসিক্যালি আমি নেগেটিভ দিয়ে দেখিয়েছি, দেখো ইলেকট্রনগুলো কী হচ্ছে, এগুলো বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, ইলেকট্রনগুলো বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তার ফলে কি হচ্ছে, এই যে কাঁচ দ্বন্দ্বটা ঘষার পরে কেমন হয়ে যাচ্ছে, পজিটিভ না নেগেটিভ, পজিটিভ হয়ে যাবে। কেন পজিটিভ হয়ে যাবে, কারণ সমস্ত তুমি এখান থেকে বের করে নিয়েছো না, ইলেকট্রনগুলোকে বের করে নিচ্ছ, তার মানে সমস্ত না হলেও বেশিরভাগ ইলেকট্রন বেরিয়ে যাবে, যার ফলে কী হবে, এইটা তখন পজিটিভ হয়ে যাবে, এটা পজিটিভ। আর সিল্ক কেমন হয়ে যাবে, সিল্ক কিন্তু নেগেটিভ হয়ে যাবে, কারণ সিল্কে সমস্ত ইলেকট্রনগুলো গেছে, যাতে ইলেকট্রন যাবে সেটা নেগেটিভ হয়ে যাবে, আর যার থেকে ইলেকট্রন বেরিয়ে যাবে সেটা পজিটিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমরা ধাতু অধাতুর ক্ষেত্রেও দেখেছি, ধাতুগুলো ইলেকট্রন বর্জনগুলো পজিটিভ হয়, আর অধাতুগুলো ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ হয়। যে ইলেকট্রন গ্রহণ করছে সে হয়ে যাবে নেগেটিভ, কারণ ওর মধ্যে নেগেটিভ চার্জ বেশি যাচ্ছে তাই। আর যে ইলেকট্রন ছাড়ছে সে হয়ে যাবে পজিটিভ, কারণ ওর থেকে নেগেটিভ চার্জ বেরিয়ে যাচ্ছে, ফলে ওর মধ্যে পজিটিভ চার্জ বেড়ে যাবে, ঠিক আছে। এবার এই যে পজিটিভ চার্জযুক্ত কাঁচ দণ্ড, এটাকে নিয়ে তুমি গেলে একটা বেলুনের কাছে, যে বেলুনটা ফোলানো বেলুন, তখন কী হবে, এই বেলুনের মধ্যে যে নেগেটিভ ইলেকট্রনগুলো আছে, এই বেলুনের মধ্যে না থাকবে নেগেটিভ পার্ট। বেলুন তো নিউট্রাল, কিন্তু বেলুনের মধ্যে কিছু তো ইলেকট্রন থাকবে, বেলুনের মধ্যে কিছু তো ইলেকট্রন থাকবে। তারা কী হবে, এই যে পজিটিভ কাঁচ দণ্ড, যেটা এখান থেকে আমরা অলরেডি একে পজিটিভ করে দিয়েছি, সেই পজিটিভ কাঁচ দণ্ডের দ্বারা কী হবে, আকৃষ্ট হবে, কী হবে, আকৃষ্ট হবে, ঠিক আছে। এবং এদিকে এই বেলুনের এই পোর্শনটা, যে পোর্শনটা কাঁচদণ্ডের কাছাকাছি থাকবে, সেটা যেন এই কাঁচদণ্ডের গায়ে চিপকে লেগে থাকতে চাইবে, কী হবে, চিপকে লেগে থাকতে চাইবে। বোঝাতে পারলাম? তো এটাও তোমাদের এনসিইআরটিতে গিভেন আছে, ঠিক আছে, এটাও তোমাদের কী আছে, এনসিইআরটিতে গিভেন আছে। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, এটা একটু মাথায় রাখবে, এটাও তোমাদের কিন্তু এনসিইআরটিতে গিভেন আছে, ঠিক আছে।
এবারটা একবার খেয়াল রাখো। তো এই যে ইলেকট্রন এবং এই যে প্রোটনের আদান প্রদানটা হচ্ছে, এটা কেন হচ্ছে? বেসিক্যালি ইলেকট্রনেরই আদান প্রদান বেসিক্যালি হচ্ছে। আচ্ছা, তোমরা অনেকে বলতে পারো স্যার প্রোটনের আদান প্রদান কেন হয় না? দেখো আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে এই হচ্ছে পরমাণু নিউক্লিয়াস, এখানেও দেখাই, এরপরেও দেখাবো আমি আরও। এই হচ্ছে পরমাণু নিউক্লিয়াস, ঠিক আছে? এই নিউক্লিয়াসের মধ্যে কী থাকে জানো? প্রোটন আর নিউট্রন থাকে। হাইড্রোজেন একমাত্র ব্যতিক্রম যার মধ্যে নিউট্রন থাকে না। এটা যদি আমাদের নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াসের মধ্যে কী আছে? প্রোটন আর নিউট্রন আছে, আর তার চারপাশে বেটা ইলেকট্রন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তার চারপাশে কী হচ্ছে? ইলেকট্রন বেটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে? এবার এই যে পুরো পরমাণুর গঠন, এই পরমাণুতে ইলেকট্রনের যে মাস মানে ভর, সেটা মারাত্মক কম, এক। দুই হচ্ছে প্রোটন আর নিউট্রন একদম কাছাকাছি থাকে, যার মানে নিউট্রন হচ্ছে জিরো আর প্রোটন হচ্ছে মেনলি পজিটিভ হয়, ঠিক আছে? এবং এই জায়গাতেই যে মাস হয়, যে পরমাণুর যে 99% মাস, সেটা এই জায়গাতে থাকে। বাকি অংশটা কিন্তু আমরা দেখতে পাবো যে খালি অবস্থায় রয়েছে। অ্যাকচুয়ালি খালি থাকে না। তোমাদের যে স্ট্যান্ডার্ড, অর্থাৎ তোমাদের যে ক্লাসের স্ট্যান্ডার্ড, মানে ক্লাস 10th বুকস অনুযায়ী তোমাদের পরীক্ষা হয়, সেই অনুযায়ী আমি খালিই বলবো। এরপরে ডার্ক ম্যাটার, মেসন কণা ইত্যাদি অনেক কনসেপ্ট আছে, বাট সেগুলো জানার কোনো দরকার নেই। শুধু তোমরা কি জানো যে প্রোটন এবং নিউট্রন এই মাঝখানে থাকছে নিউক্লিয়াসের মধ্যে, এই দুটো নিয়েই নিউক্লিয়াস তৈরি হচ্ছে, আর চারপাশে কী হচ্ছে? ইলেকট্রন টোটো করে বেড়াচ্ছে। এই ইলেকট্রনকে কে ধরে রেখেছে? ইলেকট্রনকে বেসিক্যালি এই যে আমাদের প্রোটন এবং নিউট্রন মিলে এই যে নিউক্লিয়াস তৈরি হয়েছে, নিউক্লিয়াস ইলেকট্রনকে কী করে রাখে? ধরে রাখে। কিন্তু কিছু কিছু সময় কী হয়, ওর টান এমন হয়, বাইরের টান এমন হয় যে ইলেকট্রন এই টানকে ছাড়িয়ে অনেক সময় বেরিয়ে যায়। কিন্তু প্রোটন ছাড়াতে পারে না, কারণ প্রোটন এর মধ্যে স্টেবল অবস্থা থাকে। ওই জন্য প্রোটন বেরিয়ে যায় না, ইলেকট্রনই মেনলি বেরিয়ে যায়। ক্লিয়ার হচ্ছে আশা করি? এই জন্য ইলেকট্রনই বেরিয়ে যেতে পারে, ঠিক আছে? তো এখানে এই কাণ্ডগুলো ঘটানো হলো এবং দেখা গেল যে ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে। তার মানে নির্ঘাত পরমাণুর মধ্যে ইলেকট্রনের আদান প্রদান না হলেও কিছু একটা তো আদান প্রদান হচ্ছে, কিছু একটা তো এই কাঁচদণ্ডের মধ্যে যাচ্ছে, যার ফলে ওটা বেলুনকে আকৃষ্ট করতে পারছে। কিছু তো কাঁচদণ্ডের মধ্যে যাচ্ছে, সেই কিছুটা কি? তার মানে নির্ঘাত কিছু একটা ছিল পরমাণুর মধ্যে। সেটা দিয়ে প্রমাণ হচ্ছে কি পরমাণুগুলো কিন্তু অ্যাকচুয়ালি অবিভাজ্য নয়, ওকেও ভাগ করা যেতে পারে, ঠিক আছে? এবার আমরা এক্সপেরিমেন্টগুলোকে পড়ে নেবো। এ তো আমরা ডে টু ডে লাইফের নর্মাল জিনিসগুলো দিয়ে দেখলাম, ঘটনাগুলো দিয়ে দেখলাম। এবার আমরা এক্সপেরিমেন্ট পড়ে নেবো, চলো। দেখো, এক্সপেরিমেন্ট পড়ার আগে কয়েকটা ছোটো ছোটো জিনিস তোমাদের বলে দেবো, সেগুলো ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে যে পরমাণুর মধ্যে যে তিনটে পার্টিকেল আছে, অর্থাৎ প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন, এদের যে রিলেটিভ মাস সেটা তোমাদের বলে দেবো। প্রোটনের মাসকে ধরা হয় 1 ইউনিট, নিউট্রনের মাসকেও ধরা হয় 1 ইউনিট, ইলেকট্রনের মাসকে ধরা হয় 0.0005 ইউনিট। তার মানে মনে রাখবে, ইলেকট্রনের যে ভর হয়, ঠিক আছে, একটা ইলেকট্রনের একটা ইলেকট্রনের যে ভর হয়, একটা ইলেকট্রনের ভর, ঠিক আছে, একটা ইলেকট্রনের যে ভর হয় সেটা হবে প্রোটনের যে ভর তার 1/2000, ঠিক আছে? একটা ইলেকট্রনের যে ভর সেটা হয় প্রোটনের ভরের 1/2000, ঠিক আছে? 1 কী হবে? 1/2000। এটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস, এটা মনে রাখবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নেক্সট কী বলেছে দেখো। তার মানে এখান থেকে আমরা কী পাই? তার মানে পাই প্রোটনের ভর কিন্তু ইলেকট্রনের ভরের 2000 গুণ, ঠিক আছে? এটা লামসাম ভ্যালু, মানে অ্যাপ্রক্স ভ্যালু। এর রিয়েল অ্যাকচুয়াল ভ্যালুও আছে, বাট তোমাদের এনসিইআরটিতে এই ভ্যালুটাই গিভেন আছে, এই আমি এটাই পড়াচ্ছি যে ইলেকট্রনের ভর হচ্ছে প্রোটনের ভরের 1/2000 ভাগ। তার মানে প্রোটনের ভর হচ্ছে ইলেকট্রনের ভরের কি 2000 গুণ। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আর তুমি যদি এই যে 1/2000 করো, তাহলে তুমি এটাই পাবে, এই যে এইটা যেটা এখানে লেখা আছে। কি লেখা আছে? এই যে এইটা, অর্থাৎ 0.00005, এটাই তুমি কিন্তু পাবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট চার্জ দেখে নাও। দেখো, রিলেটিভ চার্জ কি? প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ হয়, অলওয়েজ মনে রাখবে, এবং এটাকে +1 ধরা হয়। ইলেকট্রনের চার্জকে 0 ধরা হয়, ওই জন্য নিউট্রাল বলা হয়েছে। আর নিউট্রনের চার্জকে 0 ধরা হয়, ওই জন্য নিউট্রাল বলা হয়েছে। নিউট্রাল। ইলেকট্রনের চার্জকে কী ধরা হয়? নেগেটিভ ধরা হয়, এই জন্য -1। কিন্তু অ্যাকচুয়ালি এদের চার্জ হচ্ছে, ভালো করে বুঝবে। আচ্ছা, এখানে একটু মিস্টেক করা আছে। না ঠিকই আছে, ঠিক আছে। এইখানটা আমি ভেবেছি নেগেটিভ না পজিটিভ, খেয়াল করতে পারিনি, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের প্রোটনের চার্জ, মনে রাখবে 1.6 × 10⁻⁻19 এত কুলম্ব। এই যে সি দেওয়া আছে, এই সি মানে হচ্ছে কুলম্ব। সি মানে কি? বেসিক্যালি সি মানে হচ্ছে কুলম্ব। এবং প্রোটন যেহেতু পজিটিভ হয়, সেই জন্য এটা পজিটিভ যাবে। নিউট্রনের তো কোনো চার্জই হয় না, ওই জন্য 0। আর ইলেকট্রনের চার্জ দেখো, প্রোটনের চার্জের সেম কিন্তু নেগেটিভ হবে। মনে রাখবে, এই জায়গায় নেগেটিভটা পাওয়ারের নেগেটিভ, প্রোটনেও থাকবে, ইলেকট্রনেও থাকবে, কিন্তু প্রোটনের সামনে পজিটিভ হবে, বিকজ প্রোটন পজিটিভ, ঠিক আছে?
আর ইলেকট্রন কী হবে, নেগেটিভ হবে, বিকজ ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, নেক্সট মনে রাখবে মাস পার কেজি, অর্থাৎ কেজিতে এর মাস কত। কেজিতে প্রোটনের মাস হচ্ছে 1.67 ইন্টু 10⁻27 কেজি। যদি এটা গ্রামে প্রকাশ করো তাহলে এই জায়গায় 27-এর জায়গায় এটা হয়ে যাবে 24, এটা হয়ে যাবে কি -24, এটা হয়ে যাবে কি -24। ঠিক আছে, এটাও তোমাদের তাই হবে, এটাও হয়ে যাবে সেম টু সেম হবে। নিউট্রন আর প্রোটনের যে মাস হয় সেটা সেম হয়। দেখো চার্জ প্রোটন আর ইলেকট্রনের সেম হয়, কিন্তু মাস প্রোটন আর নিউট্রনের সেম হয়, এটা মনে রাখবে। মাস কার কার সেম হয় বলে দিই আগে। মাস সেম হয় তোমাদের প্রোটন আর নিউট্রনের, প্রায় সেম হয়, একদম সেম হয় তা নয়, বাট অন অ্যান অ্যাভারেজ আমরা ধরে নিই। আর প্রোটন আর ইলেকট্রনের কি হয়, চার্জ সেম হয়। ঠিক আছে, এটার চার্জ পজিটিভ, এটা নেগেটিভ, বাট ওভারঅল চার্জ সেম। নেগেটিভ পজিটিভ অন্য কথা, বাট ভ্যালুটা সেম। মাস কী হবে, মাস যেটা হবে সেটা হচ্ছে প্রোটন আর নিউট্রনের সেম হবে। ঠিক আছে, দেখো 1.67 10⁻27 যদি কেজিতে হয়, আর গ্রামে হলে এটাও কী হবে, ওপরে কী হবে, ওপরে -27 হবে। এখানে যেমন -24 হবে গ্রাম হলে, এখানে তেমন গ্রামে হলে কী হবে, -24 হবে। কেজিতে আমাদের -27, গ্রামে আমাদের -24 হবে। ঠিক আছে, এই ভ্যালুটা সেমই থাকবে, এখানেও যা এখানেও তাই। আচ্ছা, ইলেকট্রনের ভর দেখো কত কম, দেখতে পাচ্ছ 9.1। অ্যাকচুয়ালি তুমি 9.1 মনে রাখতে পারো, 1 না মনে রাখলেও চলবে। 9.1 ইন্টু 10⁻31 এত কেজি এটা। ঠিক আছে, সিমিলার যেমন দেখতে পাচ্ছ এখানে 3 কমে গেছে, 27 আর 24। এখানেও তুমি চাইলে 3 কমই দিতে পারো। 31 থেকে তোমার যদি 3 কমে যায় কত হবে, 28। ঠিক আছে, তো এটা তোমাদের হয়ে যাবে, যদি গ্রামে প্রকাশ করো তাহলে এটা হয়ে যাবে -28। ঠিক আছে, গ্রামে প্রকাশ করলে কী হবে, -28। কেজিতে হলে কী হবে, -31। 9.1 ইন্টু 10⁻28 গ্রাম, আর কেজিতে হলে 9.1 ইন্টু 10⁻31 কেজি। ঠিক আছে, এবার জিনিস মাথায় রাখো, তুমি দেখতে পাচ্ছ প্রোটন আর নিউট্রন অপেক্ষা ইলেকট্রনের মাস কিন্তু মারাত্মক কম। তুমি সামনে এই যে 9 আছে এটাকে খালি দেখছো, তাই জন্য তোমার মনে হচ্ছে হয়তো বেশি, বাট অ্যাকচুয়ালি নয়। তুমি ভালো করে ভাবো, এখানে 27 আর এখানে 31, অনেকটাই কম। ঠিক আছে, এটা তো 9.1, ঠিক আছে, এটা হচ্ছে 1.6, ঠিক আছে, কিন্তু এখানে ভালো করে দেখো, এটা 27 আর এটা 31। ঠিক আছে, 27 থেকে 31 যেতে গেলে কিন্তু 4টে শূন্য এখানে তোমাকে অ্যাড করতে হচ্ছে। ভালো করে ভাবো, 27-এ যা 31-এ কী হবে, 4টে শূন্য অ্যাড করতে হবে, মানে এর থেকে এর কিন্তু মিনিমাম 4 ভাগ কম হবে, মানে 4 ভাগ নয়, মানে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে 1-এর পরে 4টে শূন্য কম হবে। ঠিক আছে, 1-এর পরে 4টে শূন্য কী হবে, কম হবে। কেন কম হবে, কারণ এটা 27 আর এটা 31, কেজির কথাই ধরি, এটা 27 আর এটা 31। আর যদি গ্রামের কথা ধরো, ডাইরেক্ট বোঝা যাচ্ছে 24 আর 28। দেখতে পাচ্ছ কতগুলো শূন্য কম, 4টে শূন্য কম। 3টে দিলাম কেন, 4টে শূন্য। কতগুলো শূন্য কম হবে, 4টে শূন্য কম হবে, তাহলে দেখো কতটা শূন্য কমে যাচ্ছে, এত কিন্তু কমে যাবে, এত ভাগ কিন্তু কমে যাবে। ঠিক আছে, অর্থাৎ প্রোটনের এবং নিউট্রনের তুলনায় ইলেকট্রন কিন্তু অনেক হালকা। ওই জন্য ইলেকট্রনের মাসকে আমরা ধরি না, যখন আমরা ভর সংখ্যা বার করি তখন আমরা ইলেকট্রনের ভরকে আমরা বাদ দিয়ে দিই, কারণ ইলেকট্রনের মাস ভেরি কম, ভেরি লো, ভেরি লেস, কাদের তুলনায়, প্রোটন আর নিউট্রনের তুলনায়। ঠিক আছে, চলো এবার নেক্সট পরেরটাতে। নেক্সট স্লাইড, সেটা হচ্ছে যে কে কোনটা আবিষ্কার করেছিলেন। যদি এখানে একটু মিস্টেক আছে সেটা তোমাদের বলে দেবো। দেখো জে থমসন উনি ইলেকট্রন আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, জে থমসন কী আবিষ্কার করেছেন, ইলেকট্রন, কত সালে, 1897। এটা অনেকে 1897 দেয়, অনেক বইতে এটা 1896ও লেখা থাকে। ঠিক আছে, তো তোমরা এই দুটোর মধ্যে যে কোনো একটাই থাকবে, দুটো একসঙ্গে থাকবে না, তো যেটা থাকবে সেটাতে অ্যান্সার করবে, 1896 অর 1897। এটা ম্যাচিং করাতে বলে অনেক সময়, এগুলো পপুলার ডিসকভারি। ঠিক আছে, এবার একটা জিনিস ভাবো, এই জে থমসন উনি কিন্তু ক্যাথড রে এক্সপেরিমেন্ট করেছিলেন। ঠিক আছে, ইনি যে এক্সপেরিমেন্ট করেছিলেন, ঠিক আছে, তার নাম হচ্ছে ক্যাথোড রে এক্সপেরিমেন্ট। ক্যাথোড রে এক্সপেরিমেন্ট তোমাদের সিলেবাসে নেই, সেটা আমি করাবো না তোমাদের, নর্মালি আমি বলে দিচ্ছি। ইনি যে এক্সপেরিমেন্ট করেছেন সেটাকে আমরা বলি ক্যাথোড রে। ঠিক আছে, ক্যাথোড রে এক্সপেরিমেন্ট, শুধু ক্যাথোড রে বলে লিখে রাখো। এটা আরেকটা নাম হচ্ছে ক্রুক টিউব এক্সপেরিমেন্ট। কি বলা হয়, ক্রুক, CROOKE, ক্রুক টিউব এক্সপেরিমেন্ট। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি কেমন টিউব, এটা হচ্ছে অ্যাকচুয়ালি বায়ু শূন্য। ঠিক আছে, ভ্যাকিউম টিউব বলেই দিই, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভ্যাকিউম টিউব। এটা কেমন টিউব, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভ্যাকিউম, অর্থাৎ বায়ুশূন্য নল। বায়ুশূন্য নল, এই বায়ুশূন্য নলের মধ্যে তুমি যদি ইলেকট্রিসিটি দাও, তড়িৎ প্রবাহ দাও,
ঠিক আছে, তাহলে ক্যাথোড রে উৎপন্ন হয়, আর সেটাই যে থমসন উনি করেছিলেন। ঠিক আছে, যে থমসন উনি করেছিলেন। ইলেকট্রন উনি আবিষ্কার করেন কত সালে? 1897, 96, 97 এটাই ধরা হয়। ঠিক আছে, বোঝা গেল? এরপর যে আবিষ্কারটা হয় সেটা হচ্ছে তোমাদের বেসিক্যালি প্রোটনের আবিষ্কার হয়। ঠিক আছে, এরপর কি হয়? প্রোটনের আবিষ্কার হয়। প্রোটনের আবিষ্কার নিয়ে একটু মতভেদ আছে। কেউ বলে, অ্যাজ পার এনসিইআরটি তোমাদের বলা হচ্ছে যে গোল্ডস্টেন, ঠিক আছে, গোল্ডস্টেন উনি আবিষ্কার করেন প্রোটন। অ্যাজ পার এনসিইআরটি কী বলছে? চ্যাডউইক আবিষ্কার করেন নিউট্রন। ঠিক আছে, তো অ্যাজ পার এনসিইআরটি কী বলছে? যে গোল্ডস্টেন উনি আবিষ্কার করেন প্রোটন। বাট আদপে বাস্তবে অ্যাকচুয়ালি গোল্ডস্টেন আবিষ্কার করেননি এটা। গোল্ডস্টেন দেখিয়েছিলেন যে প্রোটনের মতো একটা কণা অবস্থান করছে, কিন্তু পরবর্তীকালে রাদারফোর্ড, অনেকে রুথারফোর্ডও বলে, রাদারফোর্ড উনি কিন্তু এই যে প্রোটন এটা, এবং এটা যে সব কটাতে অবস্থান করছে, অ্যাকচুয়ালি গোল্ডস্টেন হাইড্রোজেনে যে প্রোটন আছে এটা দেখিয়েছিলেন। তোমরা তো দেখতেও পাবে না যদি আমি এভাবে লিখি। হাইড্রোজেনে যে প্রোটন আছে এটা দেখিয়েছিলেন গোল্ডস্টেন। ঠিক আছে, কিন্তু আদপে রাদারফোর্ডই কিন্তু পরবর্তীকালে প্রোটন আবিষ্কার করেছিলেন পার্মানেন্টলি, অর্থাৎ উনি এটাকে খুব ভালো করে ব্যাখ্যায়িত করে দেখিয়েছিলেন যে এটা হচ্ছে প্রোটন, এবং সব কিছুতেই যে সম্ভব প্রোটন থাকা সেটা উনি দেখিয়েছিলেন। তো গোল্ডস্টেইনের যে কাজকর্ম হয়েছিল সেটা উনি করেছিলেন 1886-এ। ঠিক আছে, এবং উনি অ্যানোড রে এক্সপেরিমেন্ট করেন। ঠিক আছে, গোল্ডস্টেইন যে কাজটা করেছিলেন সেটা হচ্ছে অ্যানোড রে এক্সপেরিমেন্ট। উনি যে কাজটা করেছেন সেটা কি? সেটা হচ্ছে অ্যানোড রে এক্সপেরিমেন্ট। ঠিক আছে, এটাকে ক্যানাল রেও বলা হয়। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ক্যানাল রে, অ্যানোড রে এক্সপেরিমেন্ট বা ক্যানাল রে এক্সপেরিমেন্ট। ঠিক আছে, দুটো একই নাম, অর দিলাম। অ্যানোড রে এক্সপেরিমেন্ট বা ক্যানাল রে এক্সপেরিমেন্ট, এটা কে করেছিলেন? গোল্ডস্টেইন করেছিলেন। ঠিক আছে, এটা কে করেছিলেন? গোল্ডস্টেইন। ঠিক আছে, আর রাদারফোর্ড যেটা করেছিলেন সেটা হচ্ছে যে গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট। ঠিক আছে, গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট এটা কে করেছিলেন? এটা করেছিলেন হচ্ছে রাদারফোর্ড, এবং এটা তিনি কনফার্ম করেন যে ইয়েস প্রোটন আছে। ঠিক আছে, তো যদি এনসিইআরটি অনুযায়ী চলো তাহলে গোল্ডস্টেইন হবে, আর যদি নর্মালি বলো অ্যাকচুয়ালি সেটা হচ্ছে রাদারফোর্ড। ঠিক আছে, এবার দেখো নেক্সট হচ্ছে তোমাদের জেমস চ্যাডউইক অনেক পরবর্তীকালে নিউট্রন আবিষ্কার করেন। ঠিক আছে, আচ্ছা রাদারফোর্ড এটা কত সালে করেছিলেন? 1917 সালে। ঠিক আছে, তার মানে প্রথমে আমাদের আবিষ্কার হয় ইলেকট্রন, তারপর আবিষ্কার হয় প্রোটন, এবং এই প্রোটন আবিষ্কারের কিছু পরে আবিষ্কার হয় তোমাদের নিউক্লিয়াস। কি আবিষ্কার হয়? নিউক্লিয়াস। ঠিক আছে, এবং তারপরে নিউট্রন আবিষ্কার করা হচ্ছে। তারপরে নিউট্রন, যদিও নিউট্রনের কথা আগেই জানা গেছিল, কিন্তু ওটা যে নিউট্রন সেটা নিয়ে একটু সন্দেহ ছিল বা ইত্যাদি ব্যাপার ছিল। পরবর্তীকালে কনফার্মেশন আছে নিউট্রন কে করেন? চ্যাডউইক করে দেন। ঠিক আছে, কত সালে? 1932 সালে। ঠিক আছে, আর ডাল্টনের পরমাণুবাদ তো এদেরও বাবায়নি, মানে অনেক আগে, সেটা হচ্ছে 1808 সালেই ডাল্টন কিন্তু পরমাণুবাদ দিয়ে ফেলছেন। অ্যাটমিক থিওরি মানে হচ্ছে পরমাণুবাদ। চলো এটা একটু লিখে দিই। অ্যাটমিক থিওরি মানে কি? এটাই মানে হচ্ছে পরমাণুবাদ। ডাল্টনের যে পরমাণুবাদ সেটা কত সালে আসছে? 1808 সালে কিন্তু চলে আসছে। ঠিক আছে, এই চ্যাপ্টারে ডাল্টনের পরমাণুবাদ নেই, আগের চ্যাপ্টারে আছে। অ্যাজ পার পেডে আমি তোমাদের করিয়ে দিয়েছি, এর আগের ঠিক চ্যাপ্টারে করবে সেটা তোমরা জেনে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে টোটাল থিওরি, যে প্রথমে ইলেকট্রন আবিষ্কার হচ্ছে, তারপর প্রোটন, তারপর কিন্তু নিউক্লিয়াস, তারপর কিন্তু নিউট্রন। বলা যায় এই যে প্রোটন আর নিউক্লিয়াস, যদি আমি অনলি গোল্ডস্টেনের কথা বলি তাহলে গোল্ডস্টেন কেবলমাত্র প্রোটনের ধারণা দিয়েছিলেন। আমি রাদারফোর্ডের কথা বললে রাদারফোর্ড প্রোটন আর নিউক্লিয়াস দুটোই এখানেই আবিষ্কার করে ফেলেছিলেন। ঠিক আছে, এই নিউক্লিয়াস আবিষ্কার করার সাথে সাথেই রাদারফোর্ড কিন্তু প্রোটন আবিষ্কার করেও ফেলেছিলেন। তার মানে এই যে প্রোটন আর নিউক্লিয়াসের আবিষ্কার, এই পার্টটা কিন্তু 1917 সালে হয়ে যাচ্ছে। আর শুধু যদি গোল্ডস্টেনের কথা বলি তাহলে 1886 সালে গোল্ডস্টেন কিন্তু দিচ্ছেন প্রোটনের ধারণা। বোঝাতে পারছি আমি? একটু হজবরলা, বাট আমি যা বললাম একবার ভালো করে শুনে নিও, তাহলে তুমি বেটার বুঝতে পারবে। আমি যেটা বলতে চাইছি যে ইলেকট্রন আগে, তারপর প্রোটন, তারপর কিন্তু নিউট্রন আবিষ্কার করা হয়। আর রাদারফোর্ড অ্যাকচুয়ালি প্রোটন আর নিউক্লিয়াস বেসিক্যালি একসঙ্গে আবিষ্কার করেছিলেন। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট পরের স্লাইডে দেখো। থমসন তিনি যে এক্সপেরিমেন্ট করেন তোমাদের একটু আগে বললাম, সেটা হচ্ছে ক্যাথোড রে এক্সপেরিমেন্ট। ঠিক আছে, তো থমসন ক্যাথোড রে এক্সপেরিমেন্ট করছেন,
এবং করে উনি কিছু সিদ্ধান্তে পৌঁছচ্ছেন। সেই সিদ্ধান্তটা এনসিইআরটি কী করেছে, প্যারা করে লিখে রেখেছে, আমি তোমাদের এঁকে লিখে রেখেছি, ব্যাস আর কিচ্ছু না। ঠিক আছে, তো প্যারা পড়ার থেকে এঁকে পড়া বেটার। তোমরা দেখবে ওখানে লেখা আছে, সেটা হচ্ছে ক্রিসমাস তোমাদের পুডিং মডেল। ঠিক আছে, ক্রিসমাস পুডিং মডেল কি, এই হচ্ছে ক্রিসমাসে যখন কেক হয়, ক্রিসমাস মানে যীশু খ্রিস্টের জন্মের যে সময়, ঠিক আছে, সেই সময় যখন কেক হয়, ওকে, তো সেই কেকে 25 ডিসেম্বর, সেই 25 ডিসেম্বর আমরা যখন কেক কাটি তখন আমরা দেখি কেকটা এইরকম হয়, নিচে একটা থালা রয়েছে, ওই দেখো কেক, এবং তার মধ্যে দেখো বিভিন্ন পেস্তা, কাজু, কিশমিশ এরকমভাবে যেন ভেতরে ভেতরে পুড়ে দেওয়া হয়েছে। এটাকে বলা হয় ক্রিসমাস পুডিং মডেল। তো থমসন এই ক্রিসমাস পুডিং মডেল দিয়েছিলেন। উনি বলেন যেরকম কেকের ওপরে এইসব জিনিসপত্র যেন পুঁতে রয়েছে বা গেঁথে রয়েছে, সেরকম এরকম একটা বড় কেক যদি তুমি ধরে নাও পরমাণুকে, তার মধ্যে যে ইলেকট্রন সেটা কী হয়, এরকমভাবে প্রেথিত বা গ্রথিত অবস্থায় থাকে। ঠিক আছে, আর মাঝখানে যে ফাঁকা স্থানটা রয়েছে সেই ফাঁকা স্থানে থাকে হচ্ছে প্রোটন। যদি ফাঁকা স্থান না, যে মাস বহুল অর্থাৎ ভরযুক্ত স্থান রয়েছে সেখানে সেই স্থানে থাকে কে, প্রোটন থাকে। ঠিক আছে, এইটা থমসন বলেছিলেন। থমসন কী বলেছেন আবারও বলছি, ক্রিসমাস পুডিং মডেল উনি দেন। উনি যে মডেল দেন তার নাম হচ্ছে ক্রিস্টমাস, CHRIST, ক্রিস্টমাস পুডিং মডেল। ঠিক আছে, পুডিং, DDING, পুডিং মডেল। ক্রিসমাস পুডিং মডেল, তার মডেলের নাম দুটো হয়, একটা হচ্ছে ক্রিসমাস পুডিং মডেল যেটা নিয়ে আলোচনা করছি, আর একটা হচ্ছে তোমাদের প্লাম পুডিং মডেল। ঠিক আছে, প্লাম পুডিং মডেল বা ওয়াটারমেলন পুডিং মডেল, এই দুটো মডেল হয়। ঠিক আছে, এটাকে অনেকে ওয়াটারমেলন পুডিং মডেলও বলে। কি এই ওয়াটারমেলন, ঠিক আছে, ওয়াটারমেলন পুডিং মডেল কি বা প্লাম পুডিং মডেল কি, সেটা হচ্ছে যে তুমি দেখতে পাবে যখন তুমি একটা তরমুজকে কাটবে, এটা তরমুজ, ওয়াটারমেলন মানে তরমুজকে কাটবে, তুমি দেখবে তরমুজের দানাগুলো এই লাল অংশের মধ্যে গঠিত আছে। এই দানাগুলো ধরে নাও ইলেকট্রন, এই দানাগুলোকে তুমি ধরে নাও ইলেকট্রন, আর এই লাল অংশটাকে তুমি ধরে নাও প্রোটন। ঠিক আছে, অর্থাৎ উনি বলছেন যেটা সেটা প্রোটন ইলেকট্রন এর মধ্যে ছড়িয়ে গেঁথে অবস্থায় থাকে, এইটা উনি বলতে চাইছেন। যেমন এটা থেকে আমরা যদি সায়েন্টিফিক ব্যাখ্যায় আসি, কেমিক্যাল ব্যাখ্যায় আসি, তাহলে আমরা কী বলবো, টোটালটা হচ্ছে একটা আমাদের অণু বা পরমাণু, আর তার মধ্যে হলুদ যে জায়গাগুলো সেগুলো হচ্ছে আমাদের কি পজিটিভ চার্জযুক্ত কণা। উনি কিন্তু প্রোটন বলছেন না, উনি বলছেন পজিটিভ চার্জযুক্ত কণা। আর তুমি দেখতে পাচ্ছ মাঝখানে যে নেগেটিভগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের ইলেকট্রন, দেখো ইলেকট্রন দেখানো আছে। এইটা বেসিক্যালি উনি দিয়েছিলেন, এটা উনি ক্যাথোড রে বা ক্যাথোড রে বা ক্রুক টিউব এক্সপেরিমেন্ট থেকে উনি বার করেছিলেন। ক্লিয়ার হয়েছে, থমসনের মডেল হচ্ছে এইটা ছিল। তো প্লাম পুডিং মডেল, ক্রিসমাস পুডিং মডেল, ওয়াটারমেলন পুডিং মডেল, পুডিং থাকলেই সেটা কে দিয়েছিলেন, থমসন দিয়েছিলেন, যে থমসন উনি দিয়েছিলেন। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। কত সালে দিয়েছিলেন কি বললাম, 1897 সাল। ঠিক আছে, 1896 থেকে 97 সালে উনি এই মডেলটা দিচ্ছেন, বোঝা যাচ্ছে। এবং এটা এই জন্যই এখানেই উনি কিন্তু কী আবিষ্কার করে ফেলছেন, ইলেকট্রন আবিষ্কার করে ফেলছেন। ঠিক আছে, এখানেই উনি কিন্তু ইলেকট্রন আবিষ্কার করে ফেলছেন। একটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, উনি কিন্তু বলছেন না যে পজিটিভ চার্জ, উনি কিন্তু প্রোটন বলছেন না, উনি বলছেন পজিটিভ চার্জ আছে। তার মানে ওনার আগে যদি 1886 সালে, দেখো 1896 সালে উনি আবিষ্কার করছেন ইলেকট্রন, ওনার আগে যদি প্রোটন আবিষ্কার করা হয়েই যেত তাহলে উনি প্রোটন শব্দটা উল্লেখ করতেন। এটা হচ্ছে একটা বড় প্রমাণ যে প্রোটন ওনার আগে আবিষ্কার করা হয়নি। ঠিক আছে, যদিও এনসিইআরটি বলছে 1886 সালে, বাট তোমরা যদি উইকিপিডিয়া বা ইত্যাদি যে ভালো ভালো যে জায়গাগুলো রয়েছে যেখানে এক্সপেরিমেন্টালি আলোচনা হয় তত্ত্বের, সেখানে যদি ভালো করে পড়ো ডিটেলসে, তুমি দেখবে যে ওটা রাদারফোর্ডই বলা হচ্ছে। যদিও প্রোটন যে আছে সেটা কিন্তু গোল্ডস্টেন কনফার্ম করে দিয়েছিলেন, মানে ওরকম একটা কিছু আছে যেটা পজিটিভ চার্জযুক্ত। ঠিক আছে, চলো, এনার যে থিওরি ছিল তাতে কিছু মিসঅ্যাডভান্টেজ ছিল, মানে ভুল ছিল কিছু থমসনের থিওরিতে। কী কী ভুল ছিল দেখো, প্রথম ভুল তুমি দেখতেই পাচ্ছ, উনি বলেছিলেন যে প্রোটন আর ইলেকট্রন এরকম ছড়িয়ে অবস্থান করছে, সব জায়গায় সমানভাবে অবস্থান করে। এটা একটা বড় মিস্টেক ছিল। চলো কী কী মিস্টেক ছিল দেখে নেব। উনি এই দুটো কথা বলেছিলেন। উনি বলেছেন যে পরমাণু হলো ধনাত্মক আধানগ্রস্ত একটি গোলক, আর ইলেকট্রন হচ্ছে এই গোলকে গ্রথিত থাকে। অর্থাৎ উনি পুরো পরমাণুকেই ধনাত্মক আধান বিশিষ্ট গোলক বলে দিয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে কি জানা যায় যে পরমাণু পুরোটাই কিন্তু পজিটিভ আধানগ্রস্ত নয়, তার মধ্যে যে কেন্দ্রক থাকে সেই কেন্দ্রকের মধ্যে বেসিক্যালি প্রোটন আর নিউট্রন অবস্থান করে, আর এই প্রোটন পজিটিভ হয়, আর চারপাশে প্রচুর ফাঁকা স্থান থাকে, এবং আর একটা কক্ষপথ থাকে যে কক্ষপথে ইলেকট্রনগুলো কিন্তু প্রদক্ষিণ করছে। এই যে গ্রথিত থাকে বলছেন, অর্থাৎ ওর মধ্যে যেন গেঁথে রয়েছে, এটা কিন্তু সঠিক ছিল না, পরবর্তীকালে প্রমাণ পাওয়া গেছে। তো উনি একটা প্রাথমিক মডেল দিয়েছিলেন। দেখো তখনকার দিনে এক্সপেরিমেন্ট অত সহজ ছিল না,
এখনকার মধ্যে ধরলাম বাদ থেকে কিনে আনলাম, আমাজন থেকে কিনে নিলাম আর এক্সপেরিমেন্ট করতে শুরু করে দিলাম, এটা ছিল না তখনকার দিনে, ঠিক আছে। সো উনি যে এতটা করতে পেরেছিলেন এই জন্য তার কাছে আমরা কৃতজ্ঞ। নেক্সট হচ্ছে যে ঋণাত্মক এবং ধনাত্মক আধানের মান পরমাণুতে সমান থাকে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট উনি বলেছিলেন, যে ঋণাত্মক আর ধনাত্মক আধানের মান পরমাণুতে কী হচ্ছে, সমান থাকছে। উনি কিন্তু প্রোটনের কথা বলছেন না, উনি ঋণাত্মক বলছেন, তার নাম দিচ্ছেন ইলেকট্রন, কিন্তু উনি কোনোভাবে প্রোটনের কথা বলছেন না, তার মানে প্রোটন সেই সময় ছিল না তখনও, ঠিক আছে। একটা তত্ত্ব তো পাওয়া গেছিলো, কারণ উনি তত্ত্বে সেই কথা বলছেন যে ধনাত্মক আধান বলে কিছু একটা আছে, কিন্তু সেটা যে প্রোটন সেটা তখনও আবিষ্কার করা হয়নি। বাট এনসিআরটি বলছে, আবারও বলছি, বারবার কেন বলছি, কারণ যেটা আসল সেটাও জানার দরকার, এনসিআরটি কী বলছে সেটাও জানার দরকার, সেটা হচ্ছে গোল্ডস্টেইন বলছে এনসিআরটি। তো ঋণাত্মক এবং ধনাত্মক আধানের মান পরমাণুতে সমান, ফলে সামগ্রিকভাবে পরমাণুটি কিন্তু তড়িৎ নিরপেক্ষ হয়। যেহেতু পজিটিভ এবং নেগেটিভ মান সমান, সেহেতু ওভারঅল চার্জ পরমাণুতে কী হয়, জিরো হয়, ওই জন্য একে বলছে নিরপেক্ষ বলছেন উনি। কী বলছেন উনি, নিরপেক্ষ বলছেন, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। তো এটা কিন্তু রাইট ছিল, এটা এখনও রাইট, এখনও কারেক্ট, পরমাণু কিন্তু তড়িৎ নিরপেক্ষ হয়, ঠিক আছে। এবং পরমাণু থেকে যখন ইলেকট্রন বেরিয়ে যায় তখন আমরা জানি সেটা একটা কিসে পরিণত হয়, আয়নে পরিণত হয়ে যায়, আয়নে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে, সেটা আলাদা জিনিস। ওকে, সেটা আমরা মেটাল নন মেটাল অলরেডি তোমাদের পড়িয়েছি, আর ফ্রিতেও আমি তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা নেক্সট চলো পরেরটা। আচ্ছা ফ্রিতে তো আমি মনে হয় মেটাল নন মেটাল হয়তো মনে হয় পড়িয়ে দিয়েছি, মনে হয় খেয়াল নেই আমার, দেখতে হবে। চলো নেক্সট পরেরটাতে। তো এইগুলো উনি কিন্তু বেসিক্যালি ওনার এক্সপেরিমেন্ট থেকে পেয়েছিলেন। এরপরে যে বিজ্ঞানী আসছেন তিনি হচ্ছেন রাদারফোর্ড, ঠিক আছে। রাদারফোর্ড 1917 উনি একটা এক্সপেরিমেন্ট করছেন। উনি যে এক্সপেরিমেন্ট করছেন এটাকে বলা হয় গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট। কি বলা হয়, গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট, ঠিক আছে, এক্সপেরিমেন্ট। এবং এর মাধ্যমে উনি প্রোটন কণাকে নির্দিষ্ট করছেন এক, আর দুই উনি নিউক্লিয়াসকে নির্দিষ্ট করছেন, অর্থাৎ কোনো কিছুর মধ্যে যে নিউক্লিয়াস আছে সেটাকে উনি কী করছেন, উনি নির্দিষ্ট করে দিচ্ছেন। রাদারফোর্ডকে কিন্তু বলা হয় ফাদার অফ নিউক্লিয়ার ফিজিক্স, ঠিক আছে, ফাদার অফ নিউক্লিয়ার ফিজিক্স, এটা মনে রাখবে। রাদারফোর্ডকে এই নামে ডাকা হয়, কী নামে দেখা হয়, ফাদার অফ নিউক্লিয়ার ফিজিক্স, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এনসিআরটিতে উল্লেখ আছে, তবু সেই জন্য আমি তোমাদের বলে দিচ্ছি। এবার দেখো একটা জিনিস ভালো করে দেখো, কী এমন করেছিলেন উনি করেছিলেন সেটা হচ্ছে উনি একটা লেডকে নিয়েছিলেন। কাকে নিয়েছিলেন, লেড ব্লক নিয়েছিলেন, মানে সীসার একটা ব্লক নিয়েছিলেন উনি। সেই ব্লকের মধ্যে উনি কী করেছিলেন, উনি এর মধ্যে ক্যাথোড রেকে উৎপন্ন করেছিলেন, ঠিক আছে। এই ব্লকের মধ্যে উনি কী করেছিলেন, সরি নট ক্যাথোড রে, আলফা কণার স্রোতকে উৎপন্ন করেছিলেন, ঠিক আছে। উনি কী করেছিলেন, উনি আলফা কণার স্রোত উৎপন্ন করেছিলেন, আলফা কণার স্রোত, ঠিক আছে। এটা তোমাদের বইতে এইভাবে উল্লেখ আছে, আমি এর ডিটেলস ব্যাখ্যা হয় মারাত্মকভাবে চেষ্টা করছি ব্যাখ্যা করার, যতটা সম্ভব তোমাদের মাথায় যতটা ঢুকবে সেইভাবে। কেন উনি সীসার ব্লকের মধ্যে আলফা কণার স্রোতকে রেখেছিলেন, কারণ আলফা কণার যে স্রোত সেটা চারিদিকে যাতে ছড়িয়ে না যায়, এবং এইখানে আলফা কণা উৎপন্ন হচ্ছে এবং সেটা বিভিন্ন দিকে ছড়াচ্ছে, কিন্তু উনি একটা পথ তৈরি করে দিয়েছিলেন যা দিয়ে আলফা কণা বেরিয়ে যাচ্ছিল, এবং এই মাঝখানে উনি সীসার একটা ব্লক রেখেছিলেন এবং তার মাঝখানে একটা ছোটো ছিদ্র করে দিয়েছিলেন। কেন, যাতে এই আলফা কণাটা অন্য কোনো দিকে ছড়িয়ে না গিয়ে যাতে এই পথ ধরেই এগোতে পারে। এবং এই যে এখানে উনি একটা ব্যারিয়ার তৈরি করে দিয়েছেন, দেখো গ্রিন কালারের, এটা কি বলো তো, এটা হচ্ছে তোমাদের এই যে গ্রিন কালারের এটা কি, এটার একটা নাম আছে বেসিক্যালি, এই যে থিন গোল্ড লেখা রয়েছে এটা নয়, এটা হচ্ছে তোমাদের এইটাকে বলা হচ্ছে, এটা একটু এই যে এইটা হচ্ছে তোমাদের থিন গোল্ড কয়েন, এই যে এইটা, ঠিক আছে, এই যে গোল্ড, থিন গোল্ড ফয়েল হচ্ছে এইটা, এই জন্য একে বলা হয় যে গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট, ঠিক আছে। থিন গোল্ড ফয়েল কোনটা, সেটা হচ্ছে এটা মারাত্মক তোমাদের ধরনের সরু ছিল। এই যে ফয়েল এটা কী হয়, পাতলা, অত্যন্ত পাতলা। গোল্ডই কেন ব্যবহার করেছিলেন, গোল্ড ব্যবহার করেছিলেন এই কারণে, কারণ গোল্ড হচ্ছে সবথেকে বেশি ম্যালিয়েবল ধাতু, সবথেকে বেশি পিটিয়ে একদম পাতলা করে ফেলা যায় কাকে, গোল্ডের মতো অন্য কাউকে এটা করা যায় না। তো উনি মোটা নিতে চাননি, উনি যতটা সম্ভব পাতলা নিতে চেয়েছিলেন। কেন, যাতে করে কি হয় যে এই যে যখন এই যে আলফা কণা স্রোত বেরোচ্ছে, তখন এই আলফা কণা স্রোত যাতে এর পুরুত্ব বা এর থিকনেসের জন্য বেঁকে না চলে যায়, যেন এর মধ্য দিয়ে পাস করতে পারে, সেই জন্য উনি যতটা সম্ভব
সরু মানে পাতলা, উনি কী নিয়েছিলেন, উনি গোল্ড মানে সোনার ফয়েলকে নিয়েছিলেন। ঠিক আছে, এবং এটা কতটা ছিল পাতলা মানে কতটা চওড়া ছিল, সেটা হচ্ছে 1000 অ্যাটম চওড়া ছিল। ঠিক আছে, অর্থাৎ 1000টা অ্যাটমকে তুমি যদি পরপর রেখে দাও তাহলে সেটা যতটা তোমাদের পাতলা দেখাবে ঠিক ততটাই ছিল এর থিকনেস। ঠিক আছে, এর থিকনেস কী ছিল, এর থিকনেস এই লেভেলের এর থিকনেস ছিল। ঠিক আছে, বোঝাতে পারলাম? এই যে আলফা কণা আমি বলছি, এই আলফা কণার যদি আমরা অ্যাটমিক স্ট্রাকচার দেখি, আমরা দেখব আলফা কণার যে মাস নাম্বার মানে ভর সংখ্যা সেটা হচ্ছে 4, আর প্রোটন সংখ্যা হচ্ছে তোমাদের 2। প্রোটন সংখ্যা মানে অ্যাটমিক নাম্বার, সেটা কত তোমাদের 2, 4 আর 2। ঠিক আছে, তার মানে আধান এই যে আলফা কণা আছে, আলফা কণাকে দেখতে একটা কীরকম জানো, হিলিয়াম কণার মতো। হিলিয়াম কণারও কিন্তু ভর সংখ্যা হচ্ছে 4, আর এর যে সেটা 2 হয় না, বাট আমরা একে এইভাবে নেই। সেটা হচ্ছে যে যদি আমরা হিলিয়ামকে দেখি তাহলে আমরা এর টাইপের পাবো, এই টাইপের পাবো। ঠিক আছে, বেসিক্যালি এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় 2 তড়িৎ আধানযুক্ত হিলিয়াম কণার স্রোত। এটা যদি একটু ডিপলি তোমাকে বুঝতে হয় তাহলে একটু হিলিয়াম কণার যে গঠন আছে তার দিকে তাকাতে হবে। হিলিয়াম কণার যে মাস সেটা হচ্ছে তোমাদের 4 হয়, আর অ্যাটমিক নাম্বার হয় তোমাদের 2। এটার মানে কি, এটার মানে হচ্ছে হিলিয়ামে প্রোটন কটা আছে, 2টো, ইলেকট্রন কটা আছে, 2টো। কারণ হিলিয়ামের প্রোটন আর ইলেকট্রন সংখ্যা যে কোনো কিছুতে প্রোটন ইলেকট্রন সমান হয়, যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন থাকে। আর নিউট্রন কতগুলো আছে, সেটাও 2টো। কেন, কারণ এই যে আমরা 4 বলছি মানে ভর সংখ্যা, এখনও পড়াইনি, সেটা পরে পড়াবো, বাট এখানে ছোট্ট করে বলে দিই। এই যে 4 বলছি, এই 4 মানে কি, এই 4 মানে হচ্ছে নিউট্রন প্লাস প্রোটন। তো 4 যদি নিউট্রন প্লাস প্রোটন হয়, তার মধ্যে প্রোটন যদি 2 হয় তাহলে নিউট্রন তো 2 হবে, তার মানে 2 + 2 4 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার তুমি কি করছো, তুমি এখান থেকে যদি এই যে 2 ইউনিট ইলেকট্রন একে যদি তুমি বার করে দাও তাহলে এর কন্ডিশন কীরকম হবে, প্রোটন 2টো থাকবে, নিউট্রন 2টো থাকবে, কিন্তু ইলেকট্রন হয়ে যাবে 0। এই যে কনফিগুরেশন, এই সেম কনফিগুরেশন থাকে হচ্ছে আলফা পার্টিকেলের। ঠিক আছে, ওই জন্য বলা হয় আলফা পার্টিকেল বেসিক্যালি কিছুই নয়, আলফা পার্টিকেল হচ্ছে হিলিয়াম আয়ন। কেমন হিলিয়াম আয়ন, যার হচ্ছে 2টো ইলেকট্রন বেরিয়ে গেছে, এমন হিলিয়াম আয়নের সঙ্গে আলফা পার্টিকেলকে তুলনা করা হয়। বাট পয়েন্ট টু বি নোটেড, এনসিইআরটিতে যেটা লেখা আছে এটা তোমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী লেখা আছে, মানে তোমরা যে বাচ্চা মানুষ ছোটো ক্লাসের বই পড়ছো তো সেই অনুযায়ী লেখা আছে। মনে রাখবে আলফা পার্টিকেল আদৌ হিলিয়াম কণা নয়, আলফা পার্টিকেলের সাথে হিলিয়াম এই যে 2+ আয়নের মিল দেখা যায়। ঠিক আছে, কিন্তু এটা আলফা পার্টিকেল হিলিয়াম আয়ন নয়, কিন্তু অ্যাকচুয়ালি মিল দেখা যায়। কি বললাম, কি দেখা যায়, মিল দেখা যায়, বাট সেম নয়। এনসিইআরটি কী বলছে, যে হিলিয়াম 2 আধানযুক্ত 2 ইউনিট তড়িৎ আধানযুক্ত হিলিয়াম কণার সাথে আমরা কি করতে পারি, আলফা পার্টিকেলকে তুলনা করতে পারি। এটা এনসিইআরটিতে লেখা আছে। এনসিইআরটি কী লেখা আছে, আলফা পার্টিকেল বলতে কি বোঝায়, আলফা পার্টিকেল বলতে বোঝায় হচ্ছে এইটা, এটা এনসিইআরটিতে লেখা আছে, এইটা বোঝায়, অর্থাৎ He2+ আয়ন, এটা হচ্ছে আলফা পার্টিকেল, বাট অ্যাকচুয়ালি তা নয়। ঠিক আছে, যাই হোক, তো এখানে উনি এখানে একটা সীসা রাখেন এবং এখানে একটা কী রাখেন, উনি সীসা রাখেন। ঠিক আছে, আর এই যে সবুজ রঙের এইটা কি, এটা হচ্ছে একটা ZnS অর্থাৎ জিঙ্ক সালফেট। এটা হচ্ছে সিলভার অ্যাক্টিভেটেড, একে বলা হয় সিলভার অ্যাক্টিভেটেড। ঠিক আছে, ZnS, সিলভার অ্যাক্টিভেটেড ZnS মানে কি, এর মধ্যে সিলভার অ্যাক্টিভেট আছে, এইরূপ জিঙ্ক সালফাইড, এইরূপ জিঙ্ক সালফাইড। এস মানে কি জিঙ্ক, এস মানে হচ্ছে সালফাইড, আর Zn মানে হচ্ছে জিঙ্ক। ঠিক আছে, তো যখন এই আলফা কোণা এই সীসার যে বেরিয়ার, এই যে দেখতে হচ্ছে কালো সীসা, এর মধ্য দিয়ে ভেদ করলো, করে এই যে ছোট্ট প্যাসেজ আছে, এই প্যাসেজের মধ্য দিয়ে এই যে আমাদের সোনার যে এখানে ফয়েল আছে তার মধ্য দিয়ে পাস করলো, তখন দেখা গেল কিছু আলফা কোণা চারিদিকে ছিটকে বেরিয়ে গেল, আর কিছু আলফা কোণা, বেশিরভাগটাই বিশেষ করে এর মধ্য দিয়ে পাস করে গেল। অল্প কিছু কি করলো, বেরিয়ে গেল, কিছু দেখা গেল যে পথে এসেছিল সেম পথে ফিরেও গেল, আর বেশিরভাগটা কী হলো, দেখা গেল এর মধ্য দিয়ে পাস করে গেল। এবং পাস করে গেল বুঝবো কী করে, আলফা পার্টিকেল আর চোখে দেখা যায় না, যখন পাস করছিল তখন কী করছিল, এই যে আমাদের ZnS রয়েছে, এই যে এক সিলভার অ্যাক্টিভেটেড যে ZnS রয়েছে, এর গায়ে গিয়ে ধাক্কা মারছিল, আর এখানে ফুলকি তৈরি করছিল। কী তৈরি করছিল, যেন স্পার্কেল তৈরি করছিল, ফুলকি ছিটকে ছিটকে যাচ্ছে, এরকম স্পার্কেল তৈরি করছিল। তো এর থেকে বোঝা যাচ্ছিল যে এখানে আলফা পার্টিকেল গিয়ে ধাক্কা মারছে। ঠিক আছে, এই পুরো এক্সপেরিমেন্টটা উনি করেছিলেন। এবার এই এক্সপেরিমেন্ট দিয়ে উনি বুঝলেন কি, সেটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। চলো দেখা যাক কী বুঝলেন উনি।
দেখো রেদারফোর্ড তার যে এক্সপেরিমেন্ট ছিল তার থেকে উনি এই তিনটে জিনিস বুঝতে পেরেছিলেন। ঠিক আছে, কী কী বুঝতে পেরেছিলেন? তিনি বুঝতে পেরেছিলেন যে পরমাণুর অধিকাংশ স্থান যেটা আছে সেটা হচ্ছে ফাঁকা স্থান। তার ফলে আলফা কণা কিন্তু বিচ্যুত না হয়ে সোনার পাত ভেদ করে চলে যায়। বেশিরভাগ আলফা কণা কিন্তু কী হয়েছিল, সোনার পাত যেটা আছে সেটাকে ভেদ করে যেতে সক্ষম হয়েছিল। ঠিক আছে, বেশিরভাগ আলফা কণা কী হয়েছিল, সোনার যে পাত আছে, দেখো আমি আঁকছি এই কণাগুলোকে, দেখো ভালো করে। প্রত্যেকটা কণা দেখো, এই কণাটা যাবে না, এই কণাটা এই নিউক্লিয়াসের গায়ে ধাক্কা খাবে। ঠিক আছে, এবং কী হবে, আইদার তারা এরকমভাবে দূরে বেঁকে যাবে, এভাবে বেঁকে বেরিয়ে যাবে, এর গায়ে ধাক্কা খেলো। ঠিক আছে, ধাক্কা খেলে ধরো এভাবে ব্যাকে ফিরে এলো, এই দিকে ফিরে গেল। ঠিক আছে, কিছু কণা আছে যারা এই নিউক্লিয়াসের গায়ে ধাক্কা খাবে, এই যেগুলো, এই যে বড় বড় যেগুলো লিখে দিচ্ছি দেখো, এটা সোনার পরমাণু, আর ভেতরে যেটা আছে এটা হচ্ছে নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের মধ্যে কী থাকে, প্রোটন থাকে। ঠিক আছে, যেমন এই একটা, এটা খেয়াল করে দেখো, তোমাদের এখানে ধাক্কা খাচ্ছে, খেয়ে স্ট্রেট যে পথে যাচ্ছে সেম পথে দেখো ব্যাক করে চলে আসছে, 180 ডিগ্রি বলে একে। এটা কোন পথে ব্যাক করছে, যে পথে যাচ্ছে সেম পথে দেখো ব্যাক করে চলে আসছে। ঠিক আছে, আচ্ছা আরও কিছু কণা আছে যারা দেখো সোজা বেরিয়ে যাবে, এরা এই কোণাটা সোজা বেরিয়ে গেল। যেমন এই কোণাটা আছে, এই কোণাটাও সোজা হয়তো বেরিয়ে যাবে। ঠিক আছে, কিছুটা হলো সোজা হয়তো বেরিয়ে যাবে। কিছু কণা আছে যারা এরকমভাবে ধাক্কা খাবে এবং হয়তো স্লিট খেয়ে এইভাবে বেরিয়ে যাবে, এটাও হতে পারে। ঠিক আছে, তো মেজরিটি অফ দ্য কোণা উনি কী দেখেছিলেন, যে তারা মেজরিটি অফ দ্য কোণা উনি কী দেখেছিলেন, যে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, উনি কী দেখেছিলেন, উনি দেখেছিলেন যে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ এই যে কণা আছে, মানে সোনার যে পরমাণু আছে সেই পরমাণুর মধ্য দিয়ে ভেদ করে বেরিয়ে যেতে পারছে বেশিরভাগ কণা। দেখো এই কোণাটা বেরিয়েছে, এই কোণাটা বেরিয়েছে, এই কোণাটা বেরিয়েছে, এটা বেরিয়েছে, এটা বেরিয়েছে, এটা বেরিয়েছে, অর্থাৎ উনি বুঝেছিলেন যে তার মানে পরমাণুর মধ্যে ফাঁকা স্থান আছে। তা না হলে এই কণাগুলো আটকে যেত, যদি বাধা পেত তাহলে তো আটকে যেত। ঠিক আছে, আরেকটা জিনিস উনি বুঝতে পেরেছিলেন যে আলফা কণাগুলোর মধ্যে অতি অল্প সংখ্যক কণাই তাদের সোজা পথ থেকে বিচ্যুত হয়। তার মানে কি, তার মানে হচ্ছে স্টেট যাওয়ার কথা, তা না গিয়ে দেখো এই কণাটাকে দেখো, এইটাকে দেখো, এই পার্টিকেলটাকে দেখো, এটা দেখো, জাস্ট মিনিট একটু বড় করে দিই তাহলে তোমরা বুঝতে পারবে। এইটাকে দেখো, এই কোণাটাকে দেখো, এই যে এইটাকে দেখো, এ কী করছে, এ দেখো এই পথে যাওয়ার কথা ছিল, তাহলে এখানে বেঁকে যাচ্ছে। এবার দেখো এই পথে যাওয়ার কথা ছিল, দেখো বেঁকে যাচ্ছে। ঠিক আছে, এর দেখো এই পথে যাওয়ার কথা ছিল, দেখো বেঁকে যাচ্ছে। অর্থাৎ যারা ভেদ করছে তাদেরও খুব কম অংশই বেঁকে ভেদ করছে। ঠিক আছে, কিছু কণা আছে দেখো আলফা, কিছু কণা আছে দেখো যারা সোজা বেরিয়ে যাচ্ছে, এদের পরিমাণই বেশি ছিল। এর থেকে উনি কী ডিসিশনে এসেছিলেন, যে পরমাণুর বেশিরভাগ স্থানই ফাঁকা, সেই কারণে এরা সোজা বেরিয়ে যেতে পারে। কিছু কণা আছে যারা বেরিয়ে তো গেছিলো কিন্তু একটু বেঁকে বেরিয়েছিল, এর থেকে উনি সিদ্ধান্ত নেন কি, যে পরমাণুর খুব কম অংশ জুড়েই, পরমাণুর খুব কম অংশ জুড়েই কিন্তু পজিটিভ আধান আছে। ঠিক আছে, পরমাণুর মধ্যে খুব কম অংশ জুড়েই পজিটিভ আধান আছে। এখন এইভাবে বেঁকে বেরিয়ে যাচ্ছে, তার সঙ্গে পজিটিভ আধানের কী সম্পর্ক? আমি তোমাদের কিছুক্ষণ আগে একটা কথা বলেছি, যারা শুনেছে তাদের হয়তো মাথায় ঢুকেছে, যেটা হচ্ছে যে কী বলেছিলাম, আলফা কোণাকে হিলিয়ামের সঙ্গে তুলনা করা যায়। মানে আলফা কোণা কি, আলফা কোণা বেসিক্যালি কি, সেটা হচ্ছে 2+। ঠিক আছে, আলফা কোণা হচ্ছে 2+, অর্থাৎ এটাও একটা পজিটিভ তড়িৎধর্মী কোণা। এই কোণাটা কেমন কোণা, এটাও কিন্তু একটা পজিটিভ তড়িৎধর্মী কোণা। আলফা কোণা কেমন কোণা, আলফা কোণা কিন্তু পজিটিভ তড়িৎধর্মী কোণা। যেহেতু আলফা কোণা একটা পজিটিভ তড়িৎধর্মী কোণা, তার ফলে পজিটিভ চার্জে কী করবে, রিপেল করবে, অর্থাৎ বিচ্যুত করবে, দূরে সরে যাবে। ফলে এই আলফা কোণা যখন প্রোটনের কাছে চলে যাচ্ছিল, তখন প্রোটন ওর পথ থেকে ওকে বিচ্যুত করে দিচ্ছিল। প্রোটনও পজিটিভ, আলফা কোণাও পজিটিভ, তো কী করবে, একে অপরকে রিপেল করবে, একে অপরকে কী করবে, দূরে ঠেলে দেবে। যে কারণে যখন আলফা কোণা যাচ্ছিল তখন প্রোটন কোণা ওকে কী করছিল, যেই প্রোটনের কাছাকাছি যাচ্ছিল প্রোটন কোণা কী করছিল, ওকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিল, যার ফলে ও সোজা যাওয়ার কথা ছিল, ও বেঁকে ভেদ করছিল। ঠিক আছে, এই 2 নম্বর থেকে এটা বোঝা গেল যে খুব কম মানে জায়গা জুড়েই কী আছে, ধনাত্মক আধান আছে, মানে পজিটিভ চার্জ খুব কম মানে জায়গা জুড়েই আছে, এটা উনি বুঝতে পেরেছিলেন। নেক্সট দেখো আরেকটা 3 নম্বর উনি কী কনক্লুশন এনেছিলেন, যে আলফা কণাগুলোর মধ্যে খুব ক্ষুদ্র অংশ কী হয়েছিল, 180 ডিগ্রি কোণে বিচ্যুত হয়। তার মানে কি, যে পথে যাচ্ছিল সেম পথে ব্যাক করেছিল, যে পথে যাচ্ছিল
সেম পথে ব্যাক করেছিল। এর থেকে উনি একটা আইডিয়া আসেন যে পরমাণুর মধ্যে বেশিরভাগ স্থান ফাঁকা, এটা উনি বুঝতেই পেরেছিলেন। আর উনি আরেকটা জিনিস বুঝতে পেরেছিলেন যে যেটুকু মাস বা ভর পরমাণুর মধ্যে আছে সেটা খুব কম অংশ জুড়েই আছে, বাকি পুরো পার্টটাই ফাঁকা। ঠিক আছে, একটা টোটাল পরমাণুর নিউক্লিয়াস হচ্ছে এইটা, যার মধ্যে কে থাকে, প্রোটন আর নিউট্রন থাকে, এবং এই পার্টটা খুব কম অংশ জুড়েই আছে। তবেই তো কোনো কোণা যে পথে যাচ্ছে ধাক্কা খাচ্ছে, ফের সেম পথে কি করছে, ব্যাক করে যাচ্ছে। এই পথে যাচ্ছিল, ধাক্কা খেলো, ব্যাক করে গেল, এবং এটা খুব কম সংখ্যক কোণাই এই কাজটা করেছিল। ঠিক আছে, 180 ডিগ্রিতে ব্যাক করা মানে যে পথে যাচ্ছে সেম পথে ব্যাক করেছিল। ঠিক আছে, তো খুব কম সংখ্যক কোণায় এই কাজটা করেছিল। এর থেকে উনি বুঝতে পারেন কি, যে সমস্ত ধনাত্মক আধান এবং ভর ক্ষুদ্র একটি আয়তনে সীমাবদ্ধ। এইটা উনি ভেবেছিলেন। এইটাই তো মেন ভর, পরমাণু ভর কোনটা, এইটা। ইলেকট্রনের তো ভর খুব কমই হয়, যার ফলে ইলেকট্রনের ভরকে আমরা নেগলেক্ট করে দিই। ফলে প্রোটন আর নিউট্রনের ভরটাই ভর, আর সেটা কোথায় থাকে, নিউক্লিয়াসে থাকে। তো উনি বুঝতে পেরেছিলেন যে যখন 180 ডিগ্রিতে কোনো জিনিস ব্যাক করছে, তার মানে, এবং তার পরিমাণ যখন খুব কম, তার মানে এটা খুব কম অংশ জুড়েই আছে। যদি এটা এখানেও থাকতো, তাহলে কী হতো, বেশিরভাগ কোণাই 180 ডিগ্রিতে ব্যাক করতো। সেটা কিন্তু ঘটেনি, খুব কম সংখ্যক কোণাই 180 ডিগ্রিতে ব্যাক করেছিল। এর থেকে উনি বুঝতে পারেন কি, যে তড়িৎ আধান, যেটা পজিটিভ আধান, আর যে ওর যে মাস বা ভর, সেটা একটা অল্প অংশ জুড়েই আছে। ওই জন্য অল্প সংখ্যক কোণাকেই ও 180তে বিচ্যুত করতে পারছে। বেশি সংখ্যক জায়গায় থাকলে বেশি হারে বিচ্যুত করতো, যেটা ঘটছে না। ঠিক আছে, তো এই তিনটের ব্যাখ্যা হচ্ছে এই। তো উনি এইটা দেখো, এনসিইআরটিতে লেখা তো আছে, ঠিক আছে, কিন্তু না বুঝলে তোমরা একটা মানে মুখস্থ করতে হতো তোমাদেরকে। এই মুখস্থটাকে আমি এড়াতে চাইছি, সোজা কথা বলতে। ঠিক আছে, তো এইভাবেই তোমাদের পেটে পড়ানো হচ্ছে যে যখনই তুমি কোনো জিনিসকে তোমার বুঝতে অসুবিধা হচ্ছে, সেটাকে আমরা কী করছি, ক্র্যাক করে দিচ্ছি তোমাদের জন্য। যেমন তোমরা এখনও বুঝতে পারো না যে আলফা পার্টিকেল কী, এটা আমি এবারে ব্যাখ্যা করবো, এটা এনসিইআরটিতে লেখা নেই। কিন্তু তুমি ভাবো, তুমি একটা আলফা পার্টিকেল বারবার বলছো, তুমি যদি আলফা পার্টিকেল খায় না আমাকে বুঝতে পারো, তুমি কী করে কাজটা করবে? সেই জন্য এটাকে ডিটেলসে তোমাদের করাবো। চলো আলফা পার্টিকেল কি একবার শুনে নিই। তার আগে রাদারফোর্ডের আরও কটা জিনিস আছে, সেটা একটু দেখে নেবো। তিনি যা বুঝেছিলেন তার উপর বেস করে তিনি এই কটা সিদ্ধান্ত দেন। কী সিদ্ধান্ত দেন? তিনি হিসাব কষে দেখেছিলেন যে পরমাণুর যে ব্যাসার্ধ, মানে যাকে পারমাণবিক ব্যাসার্ধ বলা হয়, এটাকে কি বলা হয়, অ্যাটমিক রেডিয়াস। এটাকে কি বলা হয়, অ্যাটমিক রেডিয়াস। ঠিক আছে, এই যে অ্যাটমিক রেডিয়াস, এই অ্যাটমিক রেডিয়াস কিন্তু পরমাণুর যে কেন্দ্র আছে তার ব্যাসার্ধের তুলনায় 10⁵ গুণ বেশি। মানে কি, মানে এই যে ছোট্ট একটা কেন্দ্র রয়েছে পরমাণুর, এর যে ব্যাস, ঠিক আছে, এর যে ব্যাস নয় ব্যাসার্ধ, এর যে ব্যাসার্ধ যদি সেটা এক্স হয়, তাহলে পরমাণুর যে ব্যাসার্ধ সেটা যদি ওয়াই হয়, তাহলে ওয়াই এক্সের থেকে কত গুণ বড়, ওয়াই এক্সের থেকে 10⁵ গুণ বড়। ওয়াই ইকুয়াল টু কী হবে, 10⁵ ইন্টু এক্স হবে। এইটা উনি বুঝেছিলেন। এইটা যদি নিউক্লিয়াস হয় পরমাণুর, আর এইটা যদি টোটাল পরমাণুর সীমানা হয়, তাহলে এইটা হচ্ছে পরমাণুর ব্যাসার্ধ, আর এটা হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ। কেন্দ্রক মানে হচ্ছে নিউক্লিয়াস এখানে। ঠিক আছে, তো এর যা ব্যাসার্ধ হবে আর এর যা ব্যাসার্ধ হবে, দুটোর একটা রিলেশনশিপ তিনি দিয়েছিলেন। তিনি কি বলেছিলেন, যে ওয়াই কিন্তু 10⁵ ইন্টু এক্স হবে। ঠিক আছে, যেটা এর মান সেটা এখানে লিখলাম। নেক্সট তিনি আরও কিছু উপস্থাপনা করেন। কি করেন, যে পরমাণুতে ধনাত্মক আদানগ্রস্ত একটি কেন্দ্র রয়েছে। অর্থাৎ ইনি বলেন যে পজিটিভ যে চার্জ হয় সেটা এর মধ্যেই আছে। কার মধ্যে আছে, এইটার মধ্যেই আছে। পজিটিভ চার্জ আলাদা করে কোথাও নেই, যেটা থমসন কি বলেছিলেন, যে পজিটিভ চার্জগুলো কি হচ্ছে, সারা জায়গায় বিস্তৃত আছে, এটা থমসন বলেছিলেন। কিন্তু রাদারফোর্ড সেটাকে ক্যান্সেল করেন। উনি বলেন না, এই যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসের মধ্যেই পজিটিভ চার্জ রয়েছে। ঠিক আছে, এবং এই নিউক্লিয়াসটাই পজিটিভ চার্জ, এই নিউক্লিয়াসটাই কি ছিল, পজিটিভ চার্জ ছিল। পরে দেখা গেছে যে নিউক্লিয়াস পুরোটাই পজিটিভ চার্জ নয়, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে যেটা পজিটিভ, সেই জন্য নিউক্লিয়াস পজিটিভ চার্জ হয়। বুঝতে পারলাম? বেসিক্যালি নিউক্লিয়াসের মধ্যে কী কী থাকে, প্রোটন আর নিউট্রন থাকে। তার মধ্যে নিউট্রন তো নিউট্রাল, প্রোটন হচ্ছে পজিটিভ, সেই জন্য পুরো নিউক্লিয়াসটা পজিটিভ দেখায়। এটা পরবর্তীকালে দেখা গেছে, কিন্তু উনি এটা বলেছিলেন যে পরমাণুতে ধনাত্মক আধানযুক্ত মানে পজিটিভ তড়িৎধর্মী কী রয়েছে, একটা কেন্দ্র রয়েছে, মানে নিউক্লিয়াস রয়েছে। কী রয়েছে, নিউক্লিয়াস আছে। ঠিক আছে, এটা উনি বলেছিলেন, যাকে পরমাণু কেন্দ্রক বা নিউক্লিয়াস নাম দেন। এইভাবে উনি নিউক্লিয়াসকে আবিষ্কার করেছিলেন।
পরমাণুর প্রায় সমস্ত ভর এই কেন্দ্রেই রয়েছে। আমি তোমাদের একটু আগে বলেছি যে নিউক্লিয়াসের মধ্যেই প্রোটন আর নিউট্রন থাকে, আর এদের ভরকেই আমরা ভর বলে ধরে নেই। ইলেকট্রনের ভর নগণ্য, সেই ইলেকট্রনের ভরকে ধরাই হয় না। তবু উনি বলেছিলেন প্রায় সমস্ত ভর, কারণ ইলেকট্রনের তো কিছু ভর আছে, কিন্তু 90% ভর কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। নেক্সট কি বলেছিলেন উনি? ইলেকট্রনগুলো কেন্দ্রককে কেন্দ্র করে বৃত্তাকার পথে ভ্রমণ করেন। উনি বলেছিলেন যে যদি এইটা এমন একটা অ্যাটম যার হয়তো 4টে কি আছে? ইলেকট্রন আছে, তো 4টি ইলেকট্রনই একটা কক্ষপথে ভ্রমণ করবে। 4টি ইলেকট্রন কি করবে? একটা কক্ষপথে ভ্রমণ করবে এমন নয়, ওই একটা কক্ষপথেই এই 4টি ইলেকট্রন ভ্রমণ করবে। এটা ওনার ড্রব্যাক ছিল, কারণ এটা পরবর্তীকালে অনেক তথ্যকে সামনে এনেছিল যেটা এটা অ্যান্সার দিতে পারেনি। এই ইলেকট্রনগুলো একটাই কক্ষপথে কি করবে? বৃত্তাকার হয়ে ঘুরছে। ঠিক আছে, এটা উনি বলেছিলেন। নেক্সট উনি কি বলেছিলেন? যে পরমাণুর তুলনায় কেন্দ্রকের আকার অতি ক্ষুদ্র। এটা দেখতেই পাচ্ছি, এখানে এই রিলেশান দিয়ে বোঝা যাচ্ছে। এই রিলেশান দিয়ে আমরা ইজিলি বুঝতে পারি যে ওয়াই যদি এক্সের 10⁵ গুণ হয়, তার মানে ডেফিনেটলি এটা কত ছোট বুঝতে পারছো? পরমাণুর আকার তুলনায় কেন্দ্রকের আকার অতি সামান্য। ঠিক আছে, তো এই 3টে অবজারভেশন উনি দিয়েছিলেন। আরেকটা জিনিস মাথা রাখবে, প্রায় 12,000 কণা, ঠিক আছে, 180 ডিগ্রিতে কিন্তু ব্যাক করে ফিরেছিল। এটা ঠিক আছে, 180 ডিগ্রিতে কী হয়েছিল? বিচ্যুত হয়েছিল। এই বিচ্যুতি থেকেই উনি বুঝতে পারেন, তোমরা বলছো 12,000 তো অনেক, অ্যাকচুয়ালি তা নয়, কারণ এখানে লাখ লাখ না মিলিয়ন কণা ছিল, তার তুলনায় 12,000 খুবই কম। ওই জন্য উনি দেখেছিলেন যে 12,000 কণা যখন 180তে বিচ্যুত হচ্ছে, তার মানে উনি বুঝেছিলেন যে খুব কম অংশ জুড়েই কিন্তু এই নিউক্লিয়াসটা আছে, যে কারণে নিউক্লিয়াসের গায়ে ধাক্কা খেয়ে আলফা পার্টিকেল কী করছে? 180 ডিগ্রিতে আবার যে পথে আসছে সে পথে ব্যাক করছে। ঠিক আছে, উনি এটা বুঝতে পেরেছিলেন। এই হচ্ছে তোমার টোটাল ধারণা, এই লাইনগুলোর ব্যাখ্যা এরকম হয়। ঠিক আছে, এইবার আমরা আলফা পার্টিকেল কি সেটা জেনে নেব। দেখো, ধরো এখানে আমরা নিয়েছি হচ্ছে একটা পরমাণু, যেটা হচ্ছে এক্স, যে কোনো একটা পরমাণু নিয়েছি। ঠিক আছে, এবং এই পরমাণুর ভর সংখ্যা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমাদের এ। ভর সংখ্যা কি? এ। ঠিক আছে, আর পারমাণবিক সংখ্যা হচ্ছে জেড। ঠিক আছে, ভর সংখ্যা হচ্ছে এ আর পারমাণবিক সংখ্যা হচ্ছে জেড। মনে রাখবে নিচে যেটা লেখা হয় সেটাকে আমরা বলি পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, পারমাণবিক সংখ্যা। ওকে, আর ওপরে যেটা লেখা হয় সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি ভর সংখ্যা, মাস নাম্বার, ভর সংখ্যা। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ভর সংখ্যা সেটা আমাদের কি? সেটা আমাদের হচ্ছে এ। ওকে, আর জেড হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা। এবার আমরা কাজ করতে পারি, কি করতে পারি? আমরা এই এক্স থেকে কি করলাম? আমরা এই এক্স, এই যে এক্স, এই এক্স নয় এ, এই যে এক্সের যে এ থেকে কি করছি? আমরা 4টে আমরা বাদ দিয়ে দিচ্ছি। কাকে বাদ দিচ্ছি? আমরা 4টে প্রোটনকে বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, কী করছি? আমরা 4টে প্রোটনকে আমরা কী করছি? বাদ দিয়ে দিচ্ছি। ধরো আমি এই কাজটা করছি আমি। আচ্ছা, এটা বলার আগে আমি একটা জিনিস ভাবলাম, তোমাদের আগে ভর সংখ্যা পড়িনি। ঠিক আছে, ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা একটু পড়িনি, তাহলে সুবিধা হবে। তারপর আমি আবার এই পেজটাতে ফেরত আসছি। জাস্ট এ মিনিট। পারমাণবিক সংখ্যা কাকে বলা হয়? দেখো, এটা তোমাদের এনসিইআরটিতে গিভেনও আছে, বাট এনসিইআরটিতে কী করা আছে, যেটা আগে জানা উচিত সেটা দিয়েছে একটু পরের দিকে, এই একই চ্যাপ্টার একটু লাস্টের দিকে দিয়েছে। কিন্তু ওইগুলো না জানলে তুমি ওই ব্যাপারটা করতেই পারবে না, আর এনসিইআরটিতে এক্সপ্লেন করেনি, সেই জন্য ওর মানে দায়বদ্ধতাও নেই যে আগে পারমাণবিক সংখ্যাটাকে তোমাদের পড়িয়ে দেবে। পারমাণবিক সংখ্যা কাকে বলা হয়? কোনো মৌলের পরমাণুতে, ঠিক আছে, কোনো মৌলের একটি পরমাণুতে, কি বললাম? কোনো মৌলের একটি, ঠিক আছে, একটি পরমাণুতে, কোনো মৌলের একটি পরমাণুতে যতগুলি প্রোটন থাকে, ঠিক আছে, কোনো মৌলের একটি পরমাণুতে কী থাকে? যতগুলি কী থাকে? প্রোটন থাকে। প্রোটন থাকে, তাকেই বলা হয় পারমাণবিক সংখ্যা। সেই সংখ্যাটাকে কি বলা হয়? পারমাণবিক সংখ্যা। পারমাণবিকে প আছে, প্রোটনেও প আছে। আর মনে রাখবে, কোনো পরমাণুতে যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে। এই জন্য বাই ডিফল্ট অনেক সময় পারমাণবিক সংখ্যা মানে ইলেকট্রন সংখ্যাকে ধরে নেওয়া হয়, বাট অ্যাকচুয়ালি পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা। ঠিক আছে, কোনো মৌলের পরমাণুতে যতগুলো প্রোটন আছে সেই সংখ্যাটাকে আমরা বলছি পারমাণবিক সংখ্যা।
ভর সংখ্যা কাকে বলা হয়? ভর সংখ্যা হচ্ছে কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে, ঠিক আছে, কোনো মৌলের পরমাণুর কোথায়? নিউক্লিয়াসে, পয়েন্ট টু বি নোটেড, কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে, বেসিক্যালি প্রোটনকে নিউক্লিয়াসই পাওয়া যায়, পরমাণু নিউক্লিয়াসে যতগুলি প্রোটন প্লাস নিউট্রন আছে। কি আছে বললাম? প্রোটন প্লাস নিউট্রন আছে। সেই যে যতগুলো, সেইটাকে আমরা কি বলছি? এই যে কি বললাম, প্রোটন প্লাস নিউট্রন। তার মানে ভর সংখ্যা মানে বেসিক্যালি কি? প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা টোটাল করলে আমরা ভর সংখ্যা পাই। ঠিক আছে, ভর সংখ্যা মানে প্রোটন প্লাস নিউট্রন, আর পারমাণবিক সংখ্যা মানে অনলি প্রোটন। পারমাণবিক সংখ্যা মানে কি? অনলি প্রোটন, তার মানে অনলি ইলেকট্রন। কারণ পারমাণবিক সংখ্যা প্রোটনকে বোঝায়, প্রোটন মানে ইলেকট্রনকে বোঝায়। ঠিক আছে, প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান, প্রোটন মানে ইলেকট্রন নয়, প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা যে কোনো পরমাণুতে সমান হয়। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি? ওকে, এই হচ্ছে তোমাদের বেসিক কনসেপ্ট। এবার একটা জিনিস ভালো করে দেখো, ধরো তোমাকে বলা হলো যে হাইড্রোজেন, ঠিক আছে, হাইড্রোজেনের যে পারমাণবিক সংখ্যা, মানে হাইড্রোজেনের একটা অ্যাটমে, একটা পরমাণুতে কতগুলো প্রোটন থাকে জানো? একটা প্রোটন থাকে, প্রোটন একটা। তাহলে ইলেকট্রন কটা হবে? ডেফিনেটলি একটাই হবে। কিন্তু মনে রাখবে হাইড্রোজেনের যে পরমাণু আছে তাতে কোনো নিউট্রন থাকে না, 0 নিউট্রন থাকে। এবার তুমি ভাবো, প্রোটন একটা মানে এর পারমাণবিক সংখ্যা 1, কিন্তু ভর সংখ্যা কী হবে? 1 + 0 তার মানে 1, 1 + 0 তার মানে কী হবে? 1। ওই জন্য হাইড্রোজেনকে কীভাবে লেখা হয় জানো? হাইড্রোজেনকে যখন আমরা লিখি, আমি কয়েকটা এক্সাম্পল দেবো, হাইড্রোজেনকে যখন আমরা লিখি তখন আমরা এইভাবে লিখি 1 1। এই 1 ভর সংখ্যাকে বোঝায়, আর এই নিচের 1 পারমাণবিক সংখ্যাকে বোঝায়। ঠিক আছে, এই 1 ভর সংখ্যাকে বোঝায়, নিচের 1 পারমাণবিক সংখ্যাকে বোঝায়। আর একটা জিনিস, ভর সংখ্যাকে এ দিয়ে ডিনোট করা হয়। কি দিয়ে ডিনোট করা হয়? এ দিয়ে, বড় হাতের এ দিয়ে ডিনোট করা হয়। আর পারমাণবিক সংখ্যাকে জেড দিয়ে ডিনোট করা হয়। কি দিয়ে ডিনোট করা হয়? জেড দিয়ে ডিনোট করা হয়। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। যেমন তুমি সোডিয়ামের কথা যদি ধরো, সোডিয়ামের ক্ষেত্রে সোডিয়ামের প্রোটন সংখ্যা কতগুলো? 11টা। তার মানে সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা কতগুলো হবে? 11টা হবে। আর সোডিয়ামের যে নিউট্রন সংখ্যা আছে সেটা হচ্ছে 14টা। ঠিক আছে, তার মানে এবার তুমি যদি সোডিয়ামের ভর সংখ্যা বের করো, কী হবে তোমার? সোডিয়ামের ভর সংখ্যা 14, তোমাদের হবে 12টা। ঠিক আছে, সোডিয়ামের যে নিউট্রন সংখ্যা সেটা কী হবে? 12। তাহলে ভর সংখ্যা কাকে বলা হয়? প্রোটন প্লাস নিউট্রন। তো কী হবে? তোমাদের হবে 23। অর্থাৎ সোডিয়ামের যে ভর সংখ্যা সেটা হবে তোমাদের কত? 23। একে লেখা কী করে হবে? এনে লেখা হবে। ভর সংখ্যা কোথায় থাকে? উপরে থাকে, তো 23 লিখবো উপরে। আর পারমাণবিক সংখ্যা কোথায় থাকে? নিচে থাকে, তো 11 হবে এখানে। এই হচ্ছে আমাদের এ, এই হচ্ছে আমাদের জেড। ক্লিয়ার? সিমিলারলি আমরা যদি দেখি, ধরো আমি তোমাদের বলছি হচ্ছে ক্লোরিনকে নাও। ক্লোরিনকে নিলে তোমাদের একটু অসুবিধা হতে পারে, 35.5 আছে। আচ্ছা, পটাশিয়ামকে নাও। ঠিক আছে, পটাশিয়ামকে নাও। পটাশিয়ামের ক্ষেত্রে প্রোটন কতগুলো? পটাশিয়ামের হচ্ছে অ্যাটমিক নাম্বার 19। তাহলে পটাশিয়ামের প্রোটন কত থাকে? 19টা। ইলেকট্রন কতগুলো? 19টা। নিউট্রন কতগুলো থাকবে? নিউট্রন দেখো, পটাশিয়ামের যে ভর সংখ্যা সেটা হচ্ছে 40। ঠিক আছে, তাহলে 40 থেকে 19কে বাদ দাও, অর্থাৎ কত হবে? 21টা। ঠিক আছে, অর্থাৎ পটাশিয়ামের ক্ষেত্রে যে নিউট্রন সংখ্যা হবে সেটা কত হবে? তোমাদের 21 হবে। বোঝাতে পারলাম আমি? ক্লিয়ার? ইয়েস অর নো বলো। বোঝাতে পারছি? এবার একে কী করে লিখবো? কে ওপরে লিখবো আমরা 40, এখানে লিখবো আমরা 19। ঠিক আছে, তো ভর সংখ্যা কোথায় লেখা হয়? ভর সংখ্যা লেখা হয় উপরে, আর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা লেখা হয় নিচে। যেহেতু প্রোটন আর ইলেকট্রন সংখ্যা সমান হয়, সেহেতু দুটোই আমাদের দেখো 19 19, 11 11, 1 1 আমাদের হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? এটা বুঝতে পারছো কি না বলো? ওকে, আচ্ছা, এইটা হচ্ছে তোমাদের পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যার মধ্যে আমি একটা ডিস্টিংগুইশ টানলাম এবং পার্থক্য তোমাদের করে দিলাম। এবার একটা জিনিস দেখো, ধরো ওইখানে একটা সোডিয়ামের টুকরো রাখা আছে এই জায়গায়। ধরো এটা সোডিয়ামের টুকরো, আর এই সোডিয়ামের টুকরোতে 4টে অ্যাটম আছে। কী আছে? 4টে অ্যাটম, মানে 4টে পরমাণু আছে। সোডিয়াম টুকরোতে কতগুলো? 4টে পরমাণু আছে, আমি ধরে নিচ্ছি 4টে পরমাণু আছে। ঠিক আছে, সোডিয়ামের টুকরো রাখা আছে, তার 4টে অ্যাটম আছে। তাহলে এই প্রত্যেকটা অ্যাটমের
রাসায়নিক ধর্ম এক তো এক হবে। তোমরা জানো যে একটা সিঙ্গেল জিনিসের মধ্যে যত প্রোটন থাকে তার রাসায়নিক ধর্ম সেম হয়, এটা আমরা জানি। ঠিক আছে, নেক্সট কী হবে, এটা মনে রাখবে, এদের যে গঠন হয় সেটাও সেম হয়। মানে প্রত্যেকটা অ্যাটমেরই কিন্তু প্রোটন সংখ্যা হবে তোমাদের 11 এবং ভর সংখ্যা তোমাদের হবে 23। ঠিক আছে, প্রত্যেকটা সোডিয়ামের, ভালো করে বুঝবে, প্রত্যেকটা সোডিয়ামের যে 4টে অ্যাটম, এই 4টে অ্যাটমের যে প্রত্যেকটা 1 2 3 4 প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা 23টা করে কি পাবো, নিউট্রন প্রোটন মিলিয়ে 23টা পাবো। আর প্রোটনকে কতগুলো পাবো, 11টা আমাদের পাবো। এখানেও 23 11 হবে, এখানেও 23 11, এখানেও 23 11, এখানেও 23 11 হবে। ঠিক আছে, ইয়েস অর নো বলো, বুঝতে পারছো কি পারছো না বলো, ক্লিয়ার? আচ্ছা, ইম্পর্টেন্ট, এইটা বুঝিয়ে দেওয়াটা ইম্পর্টেন্ট। এবার আমরা ওইখানে চলে যাই, গিয়ে একটা জিনিস আলোচনা করে নিই, তারপর আমরা আইসোটোপ, আইসোবার ইত্যাদিতে ফিরে আসবো। তো এইটা আমাদের কি, তাহলে এইটা হচ্ছে আমাদের ভর সংখ্যা, এইটা তাহলে কি, এটা হচ্ছে একটা আমাদের পরমাণু, এটা হচ্ছে আমাদের ভর সংখ্যা, এটা হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা, যেটা বলছিলাম। আমরা ধরে নিচ্ছি এই যে এক্স, এই এক্স হচ্ছে আমাদের এখানে, সাপোজ ধরো আমি এখানে ধরে নিচ্ছি এক্স হচ্ছে আমাদের এখানে ইউরেনিয়াম। ঠিক আছে, এক্স হচ্ছে কি, এক্স হচ্ছে আমাদের এখানে ইউরেনিয়াম। যদি এক্স ইউরেনিয়াম হয়, ধরো এই যে এক্সের জায়গায় আমি এখানে লিখছি হচ্ছে ইউরেনিয়াম লিখছি। ঠিক আছে, এক্সের জায়গায় আমি কি লিখছি, ইউরেনিয়াম, ইউ লিখছি এক্সের জায়গায়। এক্সের জায়গায় আমি যদি ইউ লিখি, ভালো করে বোঝো, আমি যদি এক্সের জায়গায় ইউ লিখি, তাহলে আমাদের এ কী হবে, এই যে এর মান কী হবে, ইউরেনিয়ামের অনেক আইসোটোপ হয়, তার মধ্যে আমি 238 যে আইসোটোপ তার সেটাকে নিচ্ছি। ঠিক আছে, অর্থাৎ এই যে আইসোটোপ এর ভর সংখ্যা হচ্ছে 238, আর এই যে আইসোটোপ এর পারমাণবিক সংখ্যা কত, আমাদের কাছে আছে 92। ঠিক আছে, ইউরেনিয়ামের অনেক আইসোটোপ হয়, তার মধ্যে কিছু আইসোটোপ আছে যাদের ভর সংখ্যা হচ্ছে তোমাদের 238 এবং জেড মানে পারমাণবিক সংখ্যা কত, 92। তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে এখানে প্রোটন এবং নিউট্রন মিলিয়ে 238টা আছে, আর অনলি প্রোটন কটা আছে, 92টা অনলি প্রোটন আছে। অনলি প্রোটন কটা আছে, 92টা অনলি প্রোটন আছে। ঠিক আছে, আমরা কি করছি, এর থেকে 4টে আমরা এখানে টোটালে কি করছি, আমরা 2টো নিউট্রন আর 2টো প্রোটনকে বার করে নিচ্ছি। তাহলে তুমি ভাবো, এর থেকে যদি 2টো নিউট্রন আর 2টো প্রোটনকে বার করে নিই, ওভারঅল তাহলে 4টে বেরিয়ে যাবে। তার মানে কত হবে তখন, এখানে 2 3 4 হয়ে যাবে। ঠিক আছে, আর নিচে আমি এখানে কি বলেছি, এখানে কি মাইনাস করছি, 2টো প্রোটনকে মাইনাস করছি, আর কি করছি, আমি 2টো নিউট্রনকে মাইনাস করছি। তাহলে ওপর থেকে 4টে বাদ গেল, 2 + 2 4 বাদ চলে গেল। নিচে কী হবে, তাহলে নিচে সেম 2 বাদ যাবে। কেন, কারণ এখানে আমাদের কী হবে, 2টো প্রোটনকে বাদ দিচ্ছে, নিচে তো শুধু প্রোটনই থাকে, তো এর থেকে কী হবে, 2টো প্রোটন জাস্ট বাদ পড়ে যাবে। অ্যাকচুয়ালি আমরা ওভারঅল এই যে লিখেছি, এখান থেকে আমরা 2টো প্রোটন 2টো নিউট্রনকে বাদ দিয়ে দিচ্ছি। তাহলে ওপরটা তো নিউট্রন প্রোটনের সমষ্টি, তাহলে এখানে 4 বাদ যাবে, 2ও বাদ যাবে, এই 2ও বাদ যাবে। নিচেরটা তো শুধু প্রোটন, যখন 2টো প্রোটন বের করছে এর থেকে কী হবে, 2 জাস্ট বাদ পড়ে যাবে, তাই এটা হয়ে যাবে 90। এবার এটা কিন্তু আর ইউরেনিয়াম থাকবে না, তখন এটা কী হয়ে যাবে, এটা হয়ে যাবে তখন থোরিয়াম। থোরিয়ামের যে অ্যাটমিক নাম্বার সেটা হয় 90, আর তার ভর হয়, মানে ভর সংখ্যা হয় হচ্ছে 34। মানে আমরা ইউরেনিয়ামকে থোরিয়ামে কনভার্ট করে দিলাম, কিভাবে, 2টো প্রোটন আর 2টো নিউট্রন বের করে দিয়ে। ঠিক আছে, কিন্তু এই 2টো নিউট্রন আর 2টো প্রোটন যে বেরিয়ে গেল, ওটা কি, ওটা হচ্ছে আলফা পার্টিকেল। ওটা হচ্ছে আলফা পার্টিকেল। দেখো, 2টো নিউট্রন 2টো প্রোটন বেরিয়ে যাচ্ছে, তার মানে 2টো নিউট্রন আর 2টো প্রোটন এখানে অ্যাড হবে, তো 2টো প্রোটন আর 2টো নিউট্রন নিয়েও বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আর তার মানে ওপরে আমাদের কী লিখি, ওপরে আমরা নিউট্রন আর প্রোটনকে যোগ করে লিখি, আর নিচে আমরা কী লিখি, শুধু প্রোটনকে লিখি। নিচে আমরা কী লিখি, শুধু প্রোটনকে লিখি। ঠিক আছে, তার মানে এটা বেসিক্যালি কী দাঁড়াবে, তাহলে ওপরে দাঁড়াবে আমাদের 4, নিচে দাঁড়াবে আমাদের 2। এইটা হচ্ছে আলফা পার্টিকেল। এই যে আলফা দিয়ে লিখেছি, এটা হচ্ছে আমাদের কি, আলফা পার্টিকেল। তার মানে আমরা যখন ইউরেনিয়ামকে ভাঙবো, তখন আমাদের 2টো নিউট্রন আর 2টো প্রোটনকে যখন আমরা বের করে দেব, তখন এটা থোরিয়ামে কনভার্ট হয়ে যাবে, আর তার সঙ্গে একটা আলফা পার্টিকেলও বার করবে। ঠিক কী বার করবে, একটা আলফা পার্টিকেলও কিন্তু বার করবে। বোঝা যাচ্ছে কি বললাম, একটা আলফা পার্টিকেল এখান থেকে বেরিয়ে গেছে। ঠিক আছে, 2টো নিউট্রন এবং 2টো প্রোটন, এবং যেহেতু 2টো নিউট্রন প্রোটন, এই যোগফলটাকে আমরা ওপরে লিখি 4 বলে, দেখো 2 + 2 4, আর নিচে আমরা কী করি, অনলি প্রোটনটাকে লিখি অনলি 2। তো এইভাবে এইটা হচ্ছে আমাদের আলফা পার্টিকেল। ঠিক আছে, শুধু এভাবে নয়, আরেকভাবে আমরা আলফা পার্টিকেলকে পেতে পারি। কীভাবে পেতে পারি, যদি আমরা ব্যবহার করি হচ্ছে, ধরো আমরা রেডিয়ামকে নিচ্ছি, রেডিয়ামের যে অ্যাটমিক নাম্বার সেটা হয় আমাদের 88। ঠিক আছে, আর এর যে মাস হয় সেটা আমাদের 2 to 6 হয়। আমরা কি করছি, এর থেকে 2টো প্রোটন আর 2টো নিউট্রনকে বাদ দিয়ে দিচ্ছি। যদি আমরা এর থেকে 2টো প্রোটন আর 2টো নিউট্রনকে বাদ দিই, তাহলে আমাদের কী পড়ে থাকবে, 2 2 2 পড়ে থাকবে।
রাইট। 2 পড়ে থাকবে, কারণ 4টে বাদ চলে যাচ্ছে ওপর থেকে। দেখো 226 আছে, 2 নিউটন 2 প্রোটন বের করে নিচ্ছি, এর মধ্যে নিউটন প্রোটন বোধ থাকে, তার মানে 4 বাদ চলে যাবে, এটা বেসিক্যালি 222 হয়ে যাবে। আর নিচে আমাদের কী হবে, এটা তো শুধু প্রোটন, তাহলে এর থেকে জাস্ট 2 প্রোটন বাদ যাবে, এটা হয়ে যাবে 86। এই যে 86 পারমাণবিক সংখ্যা কার হয় জানো, সেটা হয় আমাদের রেডনের। কার হয় আমাদের রেডনে, এটা হচ্ছে রেডিয়াম, এটা রেডন। আমি লিখেও দিচ্ছি, জাস্ট এ মিনিট। এর সাথে কী বেরিয়ে আসবে, দেখো নাম আমি লিখে দিয়েছি, এর সাথে কী বেরিয়ে আসবে, এর সাথে তোমাদের বেরিয়ে আসবে আলফা পার্টিকেল। কারণ আলফা পার্টিকেল এইগুলো নিয়েই বেরিয়ে আসবে, এই যে যেগুলো তুমি এখান থেকে বাদ দিচ্ছ সেইগুলি হচ্ছে আলফা পার্টিকেল। 2+2, তখন এখানে 4টে নিউটন 4টে প্রোটন, আর নিচে তোমাদের থাকবে 2 প্রোটনেই। এই প্রোটনটা আমরা এখানে শো করব, আর এদের যোগফলটাকে আমরা উপরে শো করে দেবো। এটা আমাদের কী হয়ে যাবে, এটা কিন্তু আমাদের হয়ে যাবে হচ্ছে আলফা পার্টিকেল। এবার এই যে আলফা পার্টিকেল আছে না, এই আলফা পার্টিকেল কিন্তু ইলেকট্রনের থেকে 9000 গুণ বেশি ভারী হয়। ঠিক আছে, 9000 গুণ ইলেকট্রনের থেকে বেশি ভারী হয়। একটা আলফা পার্টিকেলের যে ভর হয় সেটা 9000 গুণ বেশি ভারী হয় ইলেকট্রনের থেকে। ঠিক আছে, তো ইতনা ভারী একটা পার্টিকেল যখন 180 ডিগ্রিতে ব্যাক করছে, আমি তোমাদের একটু আগে বললাম যে প্রতি 12,000-এ একটা পার্টিকেল ব্যাক করেছিল। টোটাল যদি 12,000টা পার্টিকেলকে তুমি যাও যদি ওখানে ধাক্কা মারতে পাঠাও, তার মধ্যে একটা পার্টিকেল কী করছিল, 180 ডিগ্রিতে ফুললি যে পথে যাচ্ছে সেম পথে আমার ফিরে আসছিল, যে পথে যাচ্ছে সেম পথে আমার ব্যাক করছিল। তার মানে নির্ঘাত, ওনার মনে হয়েছিল যে নির্ঘাত এখানে ভারী কিছু আছে যে ওকে পুশ ব্যাক করে পাঠাচ্ছে। এত বড় একটা ভারী কণা যাকে যখন আমি পাঠাচ্ছি তাকে 180 ডিগ্রিতে ব্যাক করে পাঠাচ্ছে, মানে নির্ঘাত তার মাস মারাত্মক হবে। আর নির্ঘাত সেটা পজিটিভই হবে, কারণ এ ব্যাটা পজিটিভ তড়িৎধর্মী, একটু আগে হিলিয়ামের সঙ্গে কম্পেয়ার করে দেখিয়েছি। তাহলে এটাও নির্ঘাত পজিটিভ তড়িৎধর্মীই হতে হবে। ওই জন্য একটু আগে তোমাদের 12,000 টার্মটা লিখেছিলাম, যে প্রতি 12,000-এ একটা পার্টিকেল কী করছিল, ব্যাক করে আসছিল। প্রতি 12,000-এ একটা পার্টিকেল কী করছিল, 180 ডিগ্রিতে ব্যাক করছিল। ঠিক আছে, কী করছিল, 180 ডিগ্রিতে ব্যাক করছিল, মানে যে পথে যাচ্ছে সেম পথে ব্যাক করছিল। ঠিক আছে, এটা হচ্ছে রিজন। তো এত কিছু ভেবে উনি শেষ পর্যন্ত ওই থিওরিগুলোকে দিয়েছিলেন, কিন্তু তৎসত্ত্বেও ওনার থিওরিতে কিছু গলদ ছিল, কিছু ভুল ছিল। কি ভুল ছিল এবং কেন ভুল ছিল সেটা আমরা দেখবো এবার। দেখো উনি কি বলেছিলেন, উনি বলেছিলেন যে ইলেকট্রনগুলো আছে সেটা বৃত্তাকার পথে, একটা স্থির বৃত্তাকার পথে কী করছে, ভ্রমণ করছে ওই নিউক্লিয়াসের চারদিকে, যেটা রং। কেন, কারণ দেখো তুমি তোমার আঙুলের মাথায় যদি একটা ঢিলকে বাঁধো এবং ঢিলকে বাঁধার পর যদি তাকে তোমার আঙুলের চারপাশে যদি প্রদক্ষিণ করাও, তাহলে তুমি কি দেখতে পাবে, তুমি দেখতে পাবে যে আস্তে আস্তে তোমার আঙুলটা ব্যথা হয়ে যাবে। অর্থাৎ যে ফোর্স দিয়ে তুমি ওকে ঘোরাচ্ছ সেই ফোর্স কিন্তু ডেফিনেটলি কমে আসবে। এখানে দেখো বলছে বৃত্তাকার পথে, কক্ষপথে পরিক্রমণকারী যে কোনো কোণার মধ্যে ত্বরণ তৈরি হবে। তার মানে গতিবেগ তাকে বাড়াতে হবে সময়ের সাপেক্ষে। যখন গতিবেগ বাড়বে তখন কী হবে, ওই আধানগ্রস্ত কোণাগুলো শক্তি বিকিরণ করবে, কারণ গতি বাড়াতে গেলে শক্তি বাইরে আসতে হবে, শক্তি খরচ করবে তবেই তো গতি বাড়বে সময়ের সাপেক্ষে। ঠিক আছে, এবার গতি যেহেতু বাড়ছে তার মানে শক্তি ক্ষরণ বেশি হচ্ছে। যত শক্তি ক্ষরণ হবে আস্তে আস্তে কী হবে, শক্তিগুলো বেরিয়ে যাবে। শক্তিগুলো বেরিয়ে যেতে গেলে কী হবে, যখন শক্তি পুরো খরচ হয়ে যাবে তখন ও আর কিন্তু ঘুরতে পারবে না, তখন ও ঘুরতে কী করবে, এই তোমার আঙুলের ওপর গিয়ে পড়বে। ঠিক আছে, ঘুরতে কী হবে, আঙুলের উপর গিয়ে পড়বে। তার মানে এটা যদি ইলেকট্রন ধরো, তাহলে ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে ঘুরছে, তো ঘুরতে যখন ওর শক্তি খরচ হয়ে যাবে তখন ও কী করবে, নিউক্লিয়াসের গায়ে গিয়ে পড়বে। নিউক্লিয়াসের গায়ে গিয়ে পড়া মানে কি বোঝায় জানো, মানে বোঝায় ওখানে তো আছে প্রোটন, তো প্রোটন ওকে কী করবে, ঠেলবে, আর ইলেকট্রন তত ওর গায়ে গিয়ে পড়ার চেষ্টা করবে। মানে এখানে একটা ঝগড়াঝাটির ক্যাওস তৈরি হবে, যত ও ঠেলবে তত এ গায়ে গিয়ে পড়বে, কারণ এর তো ক্ষমতা নেই, এর তো আর ঘোরার ক্ষমতা নেই। ফলে এ কী করবে, সব ইলেকট্রন গিয়ে কী করবে, প্রোটনের ঘাড়ে গিয়ে পড়বে। কিন্তু সেটা সম্ভব নয়। যদি এরকম হয় তাহলে পরমাণু কী হবে, অত্যন্ত অস্থায়ী পরমাণুতে পরিণত হবে। কিন্তু আমরা তো জানি যে পরমাণু যখন আমরা দেখি তখন সেটাকে সুস্থির দেখি। ঠিক আছে, সেটা সুস্থির দেখি, তাহলে সেই সুস্থির অবস্থাটায় আনবো কী করে। রাদারফোর্ডের যে মডেল সেটা এইটাকে ব্যাখ্যা করতে পারেনি। এই যে আমাদের যে একটা সায়েন্টিফিক যে পুরো ব্যাখ্যা আমি দিলাম, এই পুরো ব্যাখ্যাটাকে রাদারফোর্ড ব্যাখ্যাই তো করতে পারছিল না, এই প্রবলেমটাকে রাদারফোর্ডের মডেল সলভ করতে পারছিল না। তখন সামনে কে এলেন, নিলস বোর এলেন। ঠিক আছে, দেখো বোর কি বললেন, বোর কি বললেন, বোর বললেন যে, ঠিক আছে, নিলস বোর কি বললেন, বোর বললেন যে রাদারফোর্ডের মডেলের যে ত্রুটিগুলো ছিল সেগুলো দূর করার জন্য উনি কি বললেন, উনি বললেন যে পরমাণুর মধ্যে ইলেকট্রনের পরিভ্রমণের জন্য কয়েকটি বিশেষ কক্ষপথ রয়েছে, কোনো একটা কক্ষপথ নয়, কয়েকটি বিশেষ কক্ষপথ রয়েছে।
যেগুলো স্থির বা স্থায়ী কক্ষপথ, ঠিক আছে, অর্থাৎ ফিক্সড কিছু অরবিটালস রয়েছে, ফিক্সড অরবিটালস রয়েছে, ঠিক আছে, ফিক্সড অরবিটালস রয়েছে, ঠিক আছে। এই সব স্থায়ী কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রনগুলো শক্তি বিকিরণ করে না। যদি ইলেকট্রন শক্তি বিকিরণ করে তাহলে তো ইলেকট্রনগুলো হুড়মুড়িয়ে এসে নিউক্লিয়াসের উপর পড়বে, সেটা পসিবল নয়, তাহলে পরমাণু অস্থায়ী হয়ে যাবে, ঠিক আছে। আর পরমাণু অস্থায়ী মানে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড অস্থায়ী হয়ে যাবে, কারণ সব কিছুই পরমাণু দিয়ে তৈরি। তার মানে ডেফিনেটলি যখন আমরা চারপাশে সমস্ত কিছুকে দেখতে পাচ্ছি, তার মানে ওটা স্টেবল, আর স্টেবল হওয়ার জন্য এমনভাবে ওকে ঘুরতে হবে যেখানে ও শক্তি বিনিময় করবে না। তো বোর বুরি মডেল বলে একটা মডেল আছে, বোর বারি মডেল, ঠিক আছে, বোর বারি মডেল। দুজন ব্যক্তি ছিলেন, বোর, নিলস বোর অ্যান্ড বারি বলে আরেকজন ছিলেন। ওনারা একটা মডেল দেন এই কক্ষপথ কীভাবে হবে তার ওপর বেস করে। ওনারা বলেন যে অনেকগুলো কক্ষপথের নাম করেন। ওনারা বলেন যেমন কে কক্ষপথ আছে, এল কক্ষপথ আছে, এম কক্ষপথ আছে, এন কক্ষপথ আছে, এরকম কক্ষপথ আছে। এই কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকবে সেটা কিভাবে বোঝা যায়? সেটা হচ্ছে ওনারা বলেন যে এই কক্ষপথে যে শক্তি সেটা হচ্ছে এন, কে এর জন্য এনের মান হচ্ছে 1, কে এর জন্য এনের মান কত, কে এর জন্য এনের মান হচ্ছে, কে এর জন্য এনের মান হচ্ছে 1, ঠিক আছে। আচ্ছা, এল এর জন্য এনের মান কত, সেটা হচ্ছে 2, এম এর জন্য কত হবে সেটা হচ্ছে 3, এন এর জন্য কত হবে সেটা হচ্ছে 4। এবং ওনারা বলেন যে 2n² এই অনুপাতে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো থাকবে। তার মানে এনের মান যদি এখানে 1 হয় তাহলে 2 × 1² মানে 2, অর্থাৎ কে কক্ষপথে সর্বোচ্চ 2টো ইলেকট্রন থাকতে পারে। এনের মান যদি 2 হয় এলের জন্য, তাহলে এল কক্ষপথে n² মানে 4² × 2 মানে 8টা ইলেকট্রন থাকতে পারে, ঠিক আছে, ঠিক আছে। এনের মান যদি 3 হয় তাহলে 3² মানে 9, 9 × 2 মানে 18টা ইলেকট্রন সর্বোচ্চ এই কক্ষপথে থাকতে পারে। এনের মান যদি 4 হয় তাহলে 4 × 4 16, 16 দুগুণে 32, সর্বোচ্চ 32টা ইলেকট্রন এই কক্ষপথে থাকতে পারে, ঠিক আছে। যখন ইলেকট্রন বেড়ে যাবে তখন কী হবে, কে কক্ষপথে ইলেকট্রন ঢুকলো, ঢোকার পরে সর্বোচ্চ 2টি ইলেকট্রন, ঢোকার পরে দেখা গেল আরও ইলেকট্রন আছে, তখন কী হবে, সেটা পরের কক্ষপথে চলে আসবে। আরও ইলেকট্রন আছে, কী হবে, সেটা পরের কক্ষপথে চলে আসবে। আরও ইলেকট্রন আছে, কী হবে, সেটা পরের কক্ষপথে চলে আসবে। এবং শক্তি হিসাবে এনের শক্তি বেশি হবে এম এর তুলনায়, এম এর শক্তি বেশি হবে এল এর তুলনায়, এল এর শক্তি বেশি হবে কে এর তুলনায়। যত ইলেকট্রনগুলো উপরের কক্ষপথে যাবে, ধরো এখানে এটা একটা কক্ষপথ, ধরো এটা একটা কক্ষপথ, ধরো এটা একটা কক্ষপথ, কোনো ইলেকট্রন ধরো এইখানে ছিল, এইখানে ছিল, সে কি করছে, সে জাম্প মেরে পরের কক্ষপথ এবং তারপরে কক্ষপথ ধরে এখানে গিয়ে থামলো, ঠিক আছে, এখানে গিয়ে থেমে গেল। তো বুঝতে হবে তার মানে ইলেকট্রনগুলো কিন্তু ওপরের কক্ষপথে যাচ্ছে, মানে হায়ার এনার্জি লেভেলে যাচ্ছে। এর কে এর থেকে এম এর এনার্জি বেশি, তার থেকে এন এর এনার্জি বেশি বেশি, কারণ দেখো এনার্জির মান দেখো এখানে বাড়ছে আস্তে আস্তে, ঠিক আছে, ভ্যালু দেখো বেড়ে যাচ্ছে। তো যত এরা এই যে কে বলা হয় গ্রাউন্ড অরবিটালস, অর্থাৎ শেষ অরবিটালস, যেটা হচ্ছে গ্রাউন্ড, এর থেকে ওরা ওপরে যেতে পারে, ঠিক আছে। আবার শক্তি হারিয়ে এরা কী করতে পারে, আবার আগের স্টেজে ফিরেও আসতে পারে। শক্তি হারিয়ে এরা কী করতে পারে, আগের স্টেজে আবার ব্যাকও করতে পারে। ইলেকট্রনগুলো বেসিক্যালি এটাই করে, একবার ব্যাপক এনার্জি পেলে উপর লেভেলে চলে যায়, আবার যখন এনার্জি তুমি ওর থেকে বার করে দিচ্ছে তখন আবারও নিচে লেভেলে চলে আসে, নিচের কক্ষপথে চলে আসে। এই মডেলটা কে দিলেন, বোর অ্যান্ড বারি, মেনলি নিলস বোর এই মডেলটাকে কিন্তু ওনারা দিয়েছিলেন। এটাকে আমরা বলি হচ্ছে বোর বারি মডেল। এটা কক্ষপথ কীভাবে দাঁড়াচ্ছে আর অ্যারেঞ্জমেন্ট হচ্ছে তার উপর বেস করে এই মডেলটা দেওয়া হয়। ক্লিয়ার? দেখো এখানে তোমাদের আমি একটা ছবি রেখেছি, পরিষ্কার দেখতে পাচ্ছ আশা করি। এটা হচ্ছে তোমাদের এন শেল, এন শেলের 4টে ইলেকট্রন, মানে এন শেলের যে এনের ভ্যালু কত, এনের ভ্যালু হচ্ছে 4, কে এম শেলের জন্য এনের ভ্যালু কত সেটা হচ্ছে তোমাদের 3, এল শেলের জন্য কত হচ্ছে সেটা হচ্ছে তোমাদের 2, আর কে শেলের জন্য কত হচ্ছে সেটা হচ্ছে তোমাদের 1, ঠিক আছে। তো আমি উল্টো গুনলাম, তোমরা 1 2 3 4 এভাবেও করতে পারো। আর দেখো এখানে আর এখানে তাহলে কটা ইলেকট্রন থাকবে, কে শেলে কটা ইলেকট্রন থাকবে সেটা আমি এখানে লিখছি। বলো, তোমরাই বলো, কে শেলে কটা ইলেকট্রন থাকবে? জাস্ট মিনিট। হ্যাঁ, তো কে শেলে কটা ইলেকট্রন থাকবে? আমরা জানি যে 2টো ইলেকট্রন থাকবে। এল শেলে কটা থাকবে? আমরা জানি 8টা থাকবে। এম শেলে কটা থাকবে? 18টা। এন শেলে কটা থাকবে? 32টা। এইভাবে ব্যাপারটা অ্যাকচুয়ালি কী হয়, বাড়তে থাকে, ঠিক আছে। যার যত ক্ষমতা সে তত বেশি ইলেকট্রন ধারণ করতে পারে, ঠিক আছে। তবে মনে রাখবে কিছু মৌল আছে যেগুলোকে আমরা বলি ট্রানজিশনাল মেটাল। এই মৌলগুলোর ক্ষেত্রে কিন্তু এই নিয়ম অনেক সময় লাগু হয় না,
ঠিক আছে। তো সেটা আমরা যখন আধুনিক পর্যায় সারণীর ওই পাঠটুকু পড়বো, মৌলের বিশ্লেষণ। আধুনিক পর্যায় সারণী তো তোমরা জানো যে সিস্টেম থেকে বাদ গেছে, এনসিইআরটি থেকে বাদ গেছে, কিন্তু যোগ্যতা বোঝার জন্য আর কিছু মৌলের ব্যাপার বোঝার জন্য আমাদেরকে আধুনিক পর্যায় সারণীর শুধু পাঠটুকু পড়তে হবে। আধুনিক পর্যায় সারণীর থিওরি পড়ার দরকার নেই, ঠিক আছে। কোন মৌল কোথায় রয়েছে আর তাদেরকে কীভাবে বন্টন করা হয়েছে এটা সামান্য অল্প করে টাচ করে রেখো, কারণ বলা যায় না বাই চান্স যদি আসে, ঠিক আছে। 2 বছর ধরে তো পড়ছে না, জানা যাচ্ছে যে টেকনিশিয়ানও তেমন আসেনি, বা তোমাদের প্রিভিয়াস যে পরীক্ষাগুলো হচ্ছে তাতেও তেমন আসেনি, বাট বলা যায় না, পড়তে পারে, ঠিক আছে। সেই জন্য তোমরা একটু করে রেখো, ওকে। এই হচ্ছে তোমাদের টোটাল যেটা থাকলো, এটা হচ্ছে তোমাদের কি, যে কীভাবে শেল, এগুলো হচ্ছে শেল অর্থাৎ কক্ষপথ। তো কক্ষপথ অনুযায়ী কিভাবে এটা অ্যারেঞ্জমেন্ট হয় এটা তোমাদের এখানে করালাম। এটা একটা শেল, এটা একটা শেল, এটা একটা শেল, এটা একটা শেল। এই শেলের মধ্যে আবার সাব কক্ষপথ থাকে, ঠিক, উপকক্ষপথ থাকে, যাকে অরবাইটাল বলা হয়। এদের মধ্যে কি থাকে, উপকক্ষপথ থাকে, যাকে কি বলা হয়, অরবাইটাল বলা হয়, ঠিক আছে। এদের মধ্যে অরবিটাল বা অরবাইটালস বলা হয়, ঠিক আছে। তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব পরে। ডি অরবাইটাল, পি অরবাইটাল, এরকম বিভিন্ন অরবাইটাল থাকে, ঠিক আছে, ওকে। তো এটা আমরা তোমাদের ওই যে আধুনিক পর্যায় সারণী যখন করবো তখন অরবাইটাল নিয়ে সামান্য আলোচনা ওখানে আমরা করে দেবো, ঠিক আছে। ওটা ইম্পর্টেন্ট, বেসিক্যালি আধুনিক পর্যায় সারণী করাবো না, আমি বারবার বলছি, যেহেতু পরীক্ষা থেকে বাদ গেছে, আমরা ওটা একটা পার্টকে করাবো, ঠিক আছে। চলো নেক্সট কনসেপ্ট দেখো। নেক্সট কনসেপ্ট হচ্ছে তোমাদের আইসোটোপ, ঠিক আছে। আইসোটোপ কাকে বলা হয়, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, মনে রাখবে। আইসোটোপের বাংলা হয় সমস্থানিক, ঠিক আছে। আইসোটোপের বাংলা কি হয়, আইসোটোপের বাংলা হয় তোমাদের সমস্থানিক, ঠিক আছে, সমস্থানিক। এটা হচ্ছে তোমাদের আইসোটোপের বাংলা, সমস্থানিক, ঠিক আছে। তো সমস্থানিক কেন বলা হয় এদেরকে, আইসোটোপ কেন বলা হয়, মনে রাখবে। এক তো এদের রাসায়নিক ধর্ম এক, কোনো মৌল আছে বা অ্যাটম আছে, তার যদি আইসোটোপ আমরা নেই, যে কোনো মৌলের আইসোটোপ যদি আমরা নেই, প্রথম কথা মাথায় রাখবে তাদের রাসায়নিক ধর্ম এক, ঠিক আছে, রাসায়নিক ধর্ম সেম, রাসায়নিক ধর্ম কি এক, ঠিক আছে, কিন্তু তাদের ভৌত ধর্ম আলাদা, ভৌত ধর্ম আলাদা, মানে তাদের দেখতে আলাদা রকমের, ভৌত ধর্ম আলাদা, ঠিক আছে। এটা কেন হয়, আচ্ছা, রাসায়নিক ধর্ম কিসের ওপর নির্ভর করে, এইটা যদি তুমি বুঝতে পারো তাহলে এর সংজ্ঞা মুখস্থ করার দরকার। অনেকেই বলে স্যার আইসোটোপ, আইসোমার, আইসোটোন, আইসোবার এসব গুলিয়ে যাচ্ছে, ঠিক আছে, কিচ্ছু গোলাবে না যদি তুমি এই রাসায়নিক ধর্ম এক এটা কেন হয় যদি তুমি বুঝতে পারো, তাহলে তোমার কিচ্ছু গোলাবে না, ঠিক আছে। এইটাই হচ্ছে গন্ডগোল, স্টুডেন্টরা কনসেপ্ট বুঝতে চায় না, স্টুডেন্টরা খালিভাবে এনসিইআরটি লাইন, এনসিইআরটি লাইন, এনসিইআরটি লাইন, আমি 3 লাইন মুখস্থ করে নেবো, তার থেকে একটা প্রশ্ন আসবে, আমি অ্যান্সার করে দিয়ে চলে আসবো। হয় না বাবা সবসময়, ঠিক আছে, কারণ সব লাইন তোমার মনে থাকবে না, ওই জন্য কনসেপ্ট জানাটা জরুরি। কেন রাসায়নিক ধর্ম এক বলছি, রাসায়নিক ধর্ম কাদের এক হয়, যাদের পারমাণবিক সংখ্যা এক হয়, যাদের জেড সেম। জেড কাকে বলা হয়, জেড বলতে কি বুঝি, আমি একটু আগে বলেছি অ্যাটমিক সংখ্যাকে জেড দিয়ে প্রকাশ করা হয়। যাদের জেড সেম তাদের আমরা কি বলি, তাদের রাসায়নিক ধর্ম সেম হয়, ঠিক আছে। তার মানে এখানে কি, আর জেড কাকে বলা হয়, প্রোটন সংখ্যাকে জেড বলা হয়, জেড মানে প্রোটন সংখ্যা, ঠিক আছে, প্রোটন সংখ্যা। তার মানে এদের প্রোটন সংখ্যা এক, পয়েন্ট টু বি নোটেড। আইসোটোপের কী হয়, প্রোটন সংখ্যা কী হয়, এক হয়, তাহলে আলাদা কী হয় রে বাবা, নিউট্রন সংখ্যা আলাদা হয়, ঠিক আছে। প্রোটন সংখ্যা এক কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা হয়, ঠিক আছে, এটা মনে রাখবে। এদের কি, এদের প্রোটন সংখ্যা এক কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা, ঠিক আছে। আর নিউট্রন সংখ্যা আলাদা হওয়ার জন্য এদের ভর সংখ্যা আলাদা হয়ে যায়, ঠিক আছে। নিউট্রন সংখ্যা আলাদা হওয়ার জন্য কী হয়, এদের ভর সংখ্যা কী হয়, আলাদা হয়ে যায়। এটা বুঝলে কি না বলো, কেন আমি এই কথাটা বলছি, স্যার কেন এই কথাটা বললেন। চলো হাইড্রোজেনের তোমাদের একটা ছবি নেই, হাইড্রোজেনের ছবি নিয়ে তোমাদের ব্যাপারটা বোঝাই। এইটা তো মাথায় ঢুকলো যে রাসায়নিক ধর্ম এদের এক, ওই জন্য আমি কিন্তু প্রথমে আইসোটোপের সংজ্ঞা দিইনি, আমি প্রথমে এর বৈশিষ্ট্য বলেছি। আইসোটোপগুলো বৈশিষ্ট্য কি, এদের রাসায়নিক ধর্ম সেম হয়, ঠিক আছে, দুটো আইসোটোপ নেবে তার রাসায়নিক ধর্ম সেম, ঠিক আছে। আর রাসায়নিক ধর্ম সেম কখন হয়, যখন তাদের পারমাণবিক সংখ্যা মানে জেড সেম হবে। আর পারমাণবিক সংখ্যা সেম মানে কি, প্রোটন সংখ্যা এক হবে। তার মানে আইসোটোপগুলোর প্রোটন সংখ্যা অবশ্যই এক, কিন্তু কি আলাদা, নিউট্রন সংখ্যা আলাদা। নিউট্রন সংখ্যা আলাদা হলে ভর সংখ্যা আলাদা হয়ে যাবে। কেন, যেমন ধরো আমি এখানে একটা এক্সাম্পল তোমাদের ছোটো করে দিয়ে যাচ্ছি, সেটা আগে বোঝো ভালো করে। ধরো এখানে একটা এলিমেন্ট আছে যেটা হচ্ছে এক্স, ঠিক আছে, এক্স আছে, এই এক্সের যে প্রোটন সংখ্যা সেটা হচ্ছে 6। এখানে ধরো আর একটা আইসোটোপ আছে এক্সের, সেটাও এক্স, তার ধরো প্রোটন সংখ্যা হচ্ছে 6, ঠিক আছে। কিন্তু এই এক্সের যে নিউট্রন সংখ্যা, প্রথম এক্সের যে নিউট্রন সংখ্যা সেটা হচ্ছে 2, আর দ্বিতীয় এক্সের নিউট্রন সংখ্যা সেটা হচ্ছে 3। তাহলে ভর সংখ্যা পার্থক্য হবে কি হবে না, কারণ ভর সংখ্যা মানে কি, প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। এখানে ভর সংখ্যা হয়ে গেল 8, এখানে ভর সংখ্যা হয়ে গেল 9।
তার মানে ভর সংখ্যা আলাদা কেন হয়? কারণ নিউট্রন সংখ্যা আলাদা হয় তাই। ঠিক আছে, প্রোটন সংখ্যা তো এক, দেখো 6, এখানেও 6, কিন্তু নিউট্রন সংখ্যা এখানে 2, এখানে নিউট্রন সংখ্যা 3। তার মানে এদের যোগফলে আমরা ভর সংখ্যা এখানে প্রকাশ করি, ওই জন্য ভর সংখ্যা দেখো এখানে 8 হয়ে যাচ্ছে, এখানে ভর সংখ্যা দেখো 9 হয়ে যাচ্ছে। কিন্তু এক্স আর এক্সের মধ্যে মিলটা কোথায়? প্রোটন সংখ্যা সেম, প্রোটন সংখ্যা সেম মানে এদের রাসায়নিক ধর্মও সেম হবে। ক্লিয়ার? চলো আমরা হাইড্রোজেনের একটা আইসোটোপ, 3টে আইসোটোপ আছে, সেটা নিয়ে একটু আলোচনা করে নেবো, বেটার বুঝতে পারবে। দেখো আমাদের সায়েন্স যে বিক্রম ব্যাচ চলছে তাকে ঠিক এইভাবে পড়ানো হচ্ছে, অর্থাৎ ডিটেলসে একদম ডিপে পড়ানো হচ্ছে। যেমন তোমাদের একটা পুরো চ্যাপ্টার আমি তোমাদের করালাম, ঠিক এইভাবে ডিপে এবং ডিটেলসে পড়ানো হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা টপিককে, প্রত্যেকটা লাইনকে ভেঙে 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 আলোচনা করে যেভাবে বললে তোমাদের সুবিধা হয় সেইভাবে আলোচনা করা হচ্ছে। ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি টোটাল আমাদের বিক্রম ব্যাচ চলছে। এখন প্রাইজে তোমাদের 100 টাকা ছাড় আছে, বা অ্যাকচুয়ালি হ্যাঁ 100 টাকাই ছাড় আছে, নট 100 টাকা তোমাদের ছাড় আছে। এবং তোমরা কুপন কোড ইউজ করবে 81, কুপন কোড 81 ইউজ করলে তোমাদের যে যা প্রাইস থাকবে তার থেকে 100 টাকা তোমাদের ডাউন হয়ে যাবে। ঠিক আছে, প্রাইস যতদূর আমার মনে পড়ছে 400 সামথিং প্রাইস আছে, তার থেকে তোমার 100 টাকা আরও ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, গেল। ভ্যালিডিটি কি? ভ্যালিডিটি হচ্ছে 31শে মার্চ 2026 অবধি, এটা ফিক্সড ভ্যালিডিটি। তোমরা যদি 1 তারিখে কেনো তাও এটা 31শে মার্চ 2026 অবধি যাবে। ঠিক আছে, কারণ ততদিনে রেলের সব পরীক্ষা হয়ে যাবে, ওই জন্য আমরা ফিক্সড ভ্যালিডিটি দিচ্ছি। ঠিক আছে, আর সায়েন্সের কোর্স বেশি দিন চালানো যায় না, মেটেরিয়াল চেঞ্জ করতে হয়। ঠিক আছে, সো আমরা 31শে মার্চ 2026 অবধি এই কোর্সটাকে চালাবো। নেক্সট হচ্ছে ডিটেলস এবং ডিপ ব্যাখ্যা। বায়োলজি এরকম প্রত্যেকটা লাইন তুলে তুলে ডিপ ব্যাখ্যা দেওয়া হয়েছে, কেমিস্ট্রিতেও তাই, যেমন এটা কেমিস্ট্রি পার্ট, ফিজিক্সেও কিন্তু তাই করা হচ্ছে। ঠিক আছে, মক টেস্ট আমাদের এখনো চালু হয়নি, এর মধ্যে মক টেস্টও আছে। মক টেস্ট আজকেই দেওয়ার কথা আছে, কয়েকদিন ধরে দেবো ভাবা হচ্ছে, কিন্তু যেহেতু ক্লাসের চাপ রয়েছে মক টেস্ট আটকে যাচ্ছে, বাট দেওয়া হবে। ঠিক আছে, যেটা হচ্ছে সেটা আমি তোমাদের বলছি, লুকোচুরির ব্যাপার নেই। নেক্সট হচ্ছে ডিটেলস এবং ডিপ ব্যাখ্যা করা হচ্ছে, ভিডিও এবং পিডিএফ আছে, কিন্তু দুটোই তোমরা অ্যাপ ভার্সানে ডাউনলোড করতে পারবে। নেক্সট হচ্ছে রেলওয়ে, এলপি টেকনিশিয়ান এবং গ্রুপ ডি, 3টে মেন যে টেকনিক্যাল পোস্ট আছে, এদের যে টেকনিক্যাল পোস্ট আছে সেই টেকনিক্যাল পোস্টকে কিন্তু টার্গেট করা হচ্ছে। সিবিটি 1 মেনলি, যদি তোমরা সিবিটি 2 পড়তে চাও তাহলে তোমাদের সেপারেট কোর্স আমরা আনবো, সিবিটি একটু এগিয়ে গেলে আমরা সিবিটি 2 এর জন্য কোর্স আনবো, সেটা তোমরা নিতে পারো। নেক্সট হচ্ছে মনে রাখো, সেটা হচ্ছে যে টেকনিশিয়ান 3 এর কথা এখানে বলা হচ্ছে, টেকনিশিয়ান 1 এর জন্য এই কোর্স নয়। টেকনিশিয়ান 1 হলে তাকে আরও ডিপে পড়াতে হবে, আমরা তেমন রেসপন্স টেকনিশিয়ান 1 এর জন্য পাইনি, যার ফলে টেকনিশিয়ান 1 এর কোর্স আমরা এখনো চালু করিনি। যদি আমরা মোটামুটি 100 স্টুডেন্টও পাই তাহলে আমরা টেকনিশিয়ান কোর্স চালু করে দেবো, কিন্তু 5-6 জনের জন্য টেকনিশিয়ান কোর্স করা পসিবল হবে না, কারণ টেকনিশিয়ান কোর্স করতে গেলে মারাত্মক খাটতে হবে। ঠিক আছে, ওটা এই লেভেলে কোনো কোর্স হবে না, পিওর সায়েন্সের কোর্স হবে। নেক্সট হচ্ছে ব্যাপার, মানে এটা সত্যি কথা বলতে এটা ডিপে পড়াচ্ছি, তাও এটা এই লেভেলে কোর্স, তাহলে ভাবো ওটা কোন লেভেলে যাবে, টেকনিশিয়ান 1 এর কথা বলছি। ঠিক আছে, নেক্সট হচ্ছে এটা অফিসিয়াল সিলেবাসে যে এক্স্যাক্টলি যেমন যেমন আছে তেমন তেমন পড়ানো হচ্ছে। শুধু তাই নয়, 2025-এর এনসিইআরটি পড়ানো হচ্ছে। ত্রিপুরা বোর্ডের বস্তা পচা যে বই, সেই বই পড়ানো হচ্ছে না, ওটা ত্রিপুরা বোর্ডের বই, খুব পুরনো বই। মনে রাখবে, বস্তা পচা বলছি মানে বইটাকে অপমান করছি তা নয়, ওটা হচ্ছে যে কোনো জিনিসের বেস। বলতে চাইছি যে 2025-এ প্রচুর কিছু চেঞ্জ হয়েছে। তোমরা যদি 2025-এ ত্রিপুরা বোর্ডে এনসিইআরটি দেখো, আর তোমাদের বাজারে অ্যাভেলেবেল যে ইংলিশ পিডিএফ আছে তাতে দেখো, দেখবে সেখানেও কিছু টপিক, অনেক টপিক এদিক ওদিক করা আছে, বাদ গেছে। ঠিক আছে, দেখলে বুঝতে পারবে ওটা কত পুরনো বই, ওটা 2018-19 এডিশনের বই, এখনও পর্যন্ত বাংলায় দিয়ে রাখা হয়েছে। এনসিইআরটি লেটেস্ট বইগুলোকে হিন্দি আর ইংলিশ ছাড়া বের করে না, এবং ওদের বোর্ড থেকে বেরোয়, ওটা বাজারেও অ্যাভেলেবেল হয় না। ইনফ্যাক্ট 2025-26 যে বই, সেটা এখনও বাজারে আসেনি, সেটা ওদের বোর্ডে আছে। ঠিক আছে, বাড়ির পাশে যদি কেউ সিবিএসসি বোর্ডের স্টুডেন্ট থাকে তার কাছ থেকে নিয়ে 2025-এ যদি এডিশন এসে পড়াশোনা করে থাকে 9-10, তাহলে তার কাছ থেকে নিয়ে তুমি বই নিয়ে পড়তে পারো, দেখবে লেটেস্ট, ওটা হচ্ছে লেটেস্ট এডিশন একদম। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের ব্যাপার গেল। তোমরা চাইলে এইভাবে তোমরা কিন্তু চেক করতে পারো কোর্সটাকে। নিচে তোমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে, 8670838797, এই নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। নর্মাল কল করতে পারো, আমি বলবো কল না করে হোয়াটসঅ্যাপ করো এবং SMS করো, কারণ বেশিরভাগ সময় ফোনটা অফ থাকে। সো SMS এবং হোয়াটসঅ্যাপ করলে তোমরা গ্যারেন্টি কিছুক্ষণ পরে, 3-4 ঘন্টা পরে তোমরা রিপ্লাই পেতে আরম্ভ করবে। আমাদের প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর খোলা হয় আর রিপ্লাই দেওয়া হয়। ঠিক আছে, এইভাবে করা হয়, কারণ আমরা ক্লাসে ব্যস্ত থাকি, ফলে সবসময় যদি ফোন দেখি তাহলে ক্লাসটা করবো কখন। ঠিক আছে, এটা হচ্ছে মেন কারণ। তোমাদের কারণেই ব্যস্ত, আমাদের ব্যক্তিগত কোনো ব্যস্ততা নেই। চলো, এই হচ্ছে তোমাদের টোটাল ব্যাপার। চলো আমরা যে যে কনসেপ্ট এখনো বাকি আছে সেগুলো আলোচনা করে নেবো। এখন আমাদের ভালোই কনসেপ্ট বাকি আছে। চলো দেখো, এই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেনের 3টে আইসোটোপ। তার মধ্যে এই যে পোট্রিয়াম, তোমাদের আমি প্রথমেই এই ছবিটা খানিকটা রেখেছিলাম, মনে করে দেখো, এবং বলেওছিলাম যে পোট্রিয়াম কিন্তু সাধারণ হাইড্রোজেনকে পোট্রিয়াম বলা হয়। ঠিক আছে, নর্মাল বা সাধারণ হাইড্রোজেনকে কী বলা হয়? সাধারণ হাইড্রোজেনকে কিন্তু পোট্রিয়াম বলা হয়। সাধারণ হাইড্রোজেন, ঠিক আছে, কী বলা হয়? তাকে পোট্রিয়াম বলা হয়। আমি একটাই হাইড্রোজেন দিচ্ছি, কারণ আমি এখানে হাইড্রোজেনের অ্যাটমকে নিয়েছি বেসিক্যালি। ঠিক আছে, হাইড্রোজেনের মলিকিউলকে নিইনি, মলিকিউল হলে H2 হয়ে যাবে। হাইড্রোজেনের একটা অ্যাটমকে নিয়েছি, তো সাধারণ হাইড্রোজেন হচ্ছে পোট্রিয়াম। ঠিক আছে,
আর যেটাকে আমরা ভারী হাইড্রোজেন বলি সেটা হচ্ছে ডাইটোরিয়াম, ঠিক আছে, এটাকে আমরা বলি ভারী হাইড্রোজেন, এটাকে আমরা কি বলি ভারী হাইড্রোজেন, এটা হচ্ছে তোমাদের ডাইটোরিয়াম, ঠিক আছে, ভারী হাইড্রোজেন ডাইটোরিয়াম, এটা হচ্ছে টিট্রিয়াম, ঠিক আছে, এটা এর থেকেও ভারী, বাট ভারী হাইড্রোজেন বলতে আমরা এটাকেই বুঝি মেনলি, ঠিক আছে। এবার দেখো এখানে কি হচ্ছে, দেখো ভালো করে দেখো, এখানে তুমি দেখতে পাচ্ছ কটা ইলেকট্রন আছে। আমরা একটু আগে বলেছি যে জেড মানে হচ্ছে প্রোটন সংখ্যা, আর যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে। এখানে আমরা কিভাবে বুঝবো যে কতগুলো প্রোটন আছে, ইলেকট্রন সংখ্যা থেকে বুঝতে পারবো। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আমাদের একটা প্রোটন আর একটা ইলেকট্রন আছে। মনে রাখবে হাইড্রোজেনে প্রথমে বলেছিলাম যে নিউট্রন সংখ্যা 0 হয়, নিউট্রন সংখ্যা আমাদের কী হয় 0 হয়, ঠিক আছে। কোন হাইড্রোজেনে নিউট্রন সংখ্যা 0 হয়, এই সাধারণ হাইড্রোজেনে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। সাধারণ হাইড্রোজেনে কিন্তু নিউট্রন সংখ্যা আমাদের 0 হয়, সাধারণ হাইড্রোজেন নিউট্রন সংখ্যা 0 হয়। তাহলে তুমি বলো যে সাধারণ হাইড্রোজেনের জেড মানে প্রোটন সংখ্যা সেটা আমাদের 1, ঠিক আছে। তা আমি এখানে প্রোটন সংখ্যা বলে লিখছি, সেটা হচ্ছে আমাদের 1, তার মানে ইলেকট্রন সংখ্যা আমাদের কী হবে 1 হবে, আর নিউট্রন সংখ্যা কী হবে আমাদের 0 হবে। তাহলে তুমি বলো যে আমাদের ভর সংখ্যা মানে এ, সেটা আমাদের কী হবে 1 + 0 মানে হচ্ছে 1। তো এটাকে আমরা কীভাবে লিখি, এই হাইড্রোজেনের জন্য আমরা কীভাবে লিখি, এটাকে এইভাবে লিখি, হাইড্রোজেন লিখি, ওপরে আমরা ভর সংখ্যা লিখি যেটা কিনা 1, আর নিচে আমরা প্রোটন সংখ্যা লিখি যেটা কিনা 1, ঠিক আছে। এই হচ্ছে আমাদের টোটাল হয়ে গেল, এটা হচ্ছে সাধারণ হাইড্রোজেনের জন্য, ঠিক আছে। এবার ডাইটোরিয়ামের জন্য আসি, তুমি ডাইটোরিয়ামে দেখো আমাদের প্রোটন সংখ্যা কত 1, তার মানে নিউট্রন সংখ্যা আমাদের 1, ঠিক আছে। তো আমরা এখানে কী লিখবো, প্রোটন সংখ্যা আমরা কোথায় লিখি, নিচে লিখি, সো 1, ক্লিয়ার। কিন্তু ইলেকট্রন সংখ্যা নিউট্রন সংখ্যা দেখো 1 এখানে আছে, দেখো এখানে নিউট্রন, এখানে দেখো একটা আছে, এখানে নিউট্রন কতগুলো ছিল 0, এখানে নিউট্রন কটা আছে একটা, তার মানে এখানে কী হবে, এখানে নিউট্রন আমাদের কতগুলো 1, প্রোটন আমাদের কতগুলো 1, ইলেকট্রন আমাদের কতগুলো 1। আর আমরা পারমাণবিক সংখ্যা কাকে বলি, প্রোটন সংখ্যাকে বলি, কত হয়েছে আমাদের 1 লিখে রেখেছি। ভর সংখ্যা কাকে বলি, এই দুটোকে যোগ করে আমরা ভর সংখ্যা বলি, তাহলে এর ভর সংখ্যা কত হবে 2 হবে। দেখো এখানে ভর সংখ্যা কতগুলো ছিল 1, ঠিক আছে, এখানে ভর সংখ্যা কত হয়েছে 2, তোমার দেখো প্রোটন সংখ্যা 1 আছে, দেখো এখানেও 1 এখানেও 1, কিন্তু ভর সংখ্যা দেখো বেড়ে গেছে। এখানে এসো আরও তুমি বেশি দেখতে পাবে, তুমি দেখো এখানে নিউট্রন সংখ্যা কতগুলো আছে 2, প্রোটন সংখ্যা কতগুলো আছে 1, ইলেকট্রন সংখ্যা কতগুলো আছে 1। তাহলে নিচে আমরা কি লিখবো, প্রোটন সংখ্যা লিখি কত হবে 1, কিন্তু ভর সংখ্যা দেখো কত হবে, এই দুটোকে যোগ করে ভর সংখ্যা করি, নিউট্রন আর প্রোটনকে যোগ করে কত হবে তোমাদের 3। তো দেখতে পাচ্ছি এখানে দেখো ভর সংখ্যা চেঞ্জ হয়ে গেছে। তো আমি একটু আগে কী বললাম, আইসোটোপ কাকে বলা হয়, যে নিউট্রন সংখ্যা চেঞ্জের কারণে ভর সংখ্যা পরিবর্তিত হবে কিন্তু প্রোটন সংখ্যা 1 থাকবে, তাকে আমরা কি বলি আইসোটোপ বলি। তার মানে হাইড্রোজেনের কতগুলো আইসোটোপ আছে, 3টে আইসোটোপ আছে, কী কী, পোট্রিয়াম, ডাইটেরিয়াম অ্যান্ড টিট্রিয়াম। এদের রাসায়নিক ধর্ম সেম, মানে এদের প্রোটন সংখ্যা সেম, মানে এদের ইলেকট্রন সংখ্যা সেম, কিন্তু এদের নিউট্রন সংখ্যা আলাদা, মানে এদের ভর সংখ্যা আলাদা। ক্লিয়ার হয়েছে? ইয়েস। চলো আরও এক্সাম্পল নেবো, চিন্তা করার কোনো কারণ নেই, মাথায় একেবারে ঢুকিয়েই ছাড়বো, কোনো চান্স নেই যে ঢুকবে না তোমাদের মাথায়। আমরা নিচ্ছি হচ্ছে অক্সিজেন, ক্লিয়ার, কাকে নিচ্ছি আমরা, উই নিড অক্সিজেন, অক্সিজেন, ঠিক আছে, অ্যান্ড অক্সিজেন, ঠিক আছে, আমরা অক্সিজেনকে নিয়ে নিয়েছি। তুমি বলো অক্সিজেনের অ্যাটমিক নাম্বার কত, একটু আধটু তো পড়াশোনা করেছো, অক্সিজেনে কতগুলো প্রোটন থাকে জানো, 8টা প্রোটন থাকে। তাহলে এতেও 8টা প্রোটন, এতেও 8টা প্রোটন, এতেও 8টা প্রোটন থাকবে। এবার দেখো অক্সিজেনে যে নিউট্রন থাকে নর্মালি, অক্সিজেনের যতগুলো নিউট্রন সংখ্যা সেটা কি জানো, অক্সিজেনের যে ভর সংখ্যা সেটা হচ্ছে 16, 17, 18। তো অক্সিজেনের মনে রাখবে অক্সিজেনের প্রোটন সংখ্যা 8, নর্মাল অক্সিজেন যেটা আমরা চারপাশে দেখতে পাই তার প্রোটন সংখ্যা 8, তার নিউট্রন সংখ্যাও 8, তার ইলেকট্রন সংখ্যাও কী হবে 8ই হয়। এবার এইটা আমরা কী লিখেছি, এটা আমরা প্রোটন সংখ্যা লিখেছি, মানে পারমাণবিক সংখ্যা লিখেছি। ভর সংখ্যা কী হয়, এই দুটোকে যোগ করে হয়, কত হবে এখানে 16, ঠিক আছে। কিন্তু আমরা যদি অক্সিজেনের দ্বিতীয় আইসোটোপে যাই তাহলে আমরা দেখব প্রোটন সংখ্যা তো 8 হচ্ছে, ঠিক আছে, তার মানে ইলেকট্রন সংখ্যা আমাদের 8ই হবে। এখানেও তাই প্রোটন সংখ্যা 8 হচ্ছে, তার মানে ইলেকট্রন সংখ্যা আমাদের 8ই হবে। কিন্তু একটা জিনিস দেখো, এখানে নিউট্রন সংখ্যা কী হয়ে যাচ্ছে জানো, এখানে নিউট্রন সংখ্যা হয়ে যাচ্ছে আমাদের 9, আর এখানে আমাদের নিউট্রন সংখ্যা কী হয়ে যাচ্ছে, আমাদের নিউট্রন সংখ্যা হয়ে যাচ্ছে 10, ঠিক আছে। তার মানে ভর সংখ্যা চেঞ্জ আসবে, এই দুটোকে যোগ করে ভর সংখ্যা পাই। তো তুমি বলো এখানে ভর সংখ্যা কী আসবে, এখানে ভর সংখ্যা কী আসবে, 8 আর 9 এটা কত হবে 17, এখানে 8 আর 10 কত হবে এটা 18। দেখো ভর সংখ্যা পরিবর্তন হলো কেন, কারণ নিউট্রন সংখ্যা চেঞ্জ হয়েছে, তাই নিউট্রন সংখ্যা চেঞ্জের কারণে ভর সংখ্যায় পরিবর্তন হয় আইসোটোপগুলোতে, কিন্তু প্রোটন সংখ্যা 1 থাকে। মানে এই অক্সিজেন যে বিহেভ করবে, এই অক্সিজেন রাসায়নিকভাবে সেম বিহেভ করবে, এই অক্সিজেনও রাসায়নিকভাবে সেম বিহেভ করবে। আর একটা জিনিস বলে দিই যেটা স্টুডেন্টের গণ্ডগোল বাদে, ওরা ভাবে হয়তো যে অক্সিজেনের তো O2, এটা তো অক্সিজেন, ঠিক, এটা তো অক্সিজেন, আর জানে যে ওজোন গ্যাস হচ্ছে O3 হয়,
তাহলে ওজোন গ্যাস কি একটা আইসোটোপ? না, ওজোন গ্যাস হচ্ছে অক্সিজেনের অ্যালোট্রোপ। মনে রাখবে, ওজোন গ্যাস হচ্ছে অক্সিজেনের রূপভেদ। ওজোন গ্যাস কিন্তু অক্সিজেনের কি নয়, ওজোন গ্যাস কিন্তু অক্সিজেনের নয়, কি বলে, আইসোটোপ নয়। ঠিক আছে, এটা হচ্ছে, এটাকে বলা হয় অ্যালোট্রোপ। তোমরা জৈব রসায়ন পড়ার সময়, মানে কার্বন অ্যানিস কম্পাউন্ড পড়ার সময় অ্যালোট্রোপ পেয়েছো। মনে করে দেখো, কার্বনের অ্যালোট্রোপগুলো কী কী? হিরে, বাকমিনিস্টার ফুল্লেরন অ্যান্ড গ্রাফাইট। ঠিক আছে, এরকম সালফারেরও হয়, রম্বিক সালফার, এরকম বিভিন্ন হয়। তেমনই অক্সিজেনের অ্যালোট্রোপ হচ্ছে ওজোন। ওজোন কিন্তু অক্সিজেনের কি নয়, আইসোটোপ নয়। ঠিক আছে, ক্লিয়ার হলো? চলো আরও এক্সাম্পল নেবো। দুটো এক্সাম্পল সেট করে রেখেছি আমি তোমাদের জন্য, কার্বনের 3টে আর ক্লোরিনের 2টো। ক্লোরিনটা আগে বলি। ক্লোরিনের অ্যাটমিক নাম্বার কত হয়? 17। তার মানে এদের অ্যাটমিক নাম্বার সব সেম, তার মানে এটারও 17, মানে এটারও 17 হবে। কিন্তু এর যে মাস নম্বর, ভর সংখ্যা, এটা হচ্ছে 35, আর এর ভর সংখ্যা হচ্ছে তোমাদের 37। তাহলে এবার তুমি গণনা করে দেখো তো, প্রোটন সংখ্যা কত? 17। ইলেকট্রন সংখ্যা কত হবে? 17। আর নিউট্রন সংখ্যা তাহলে এখানে কী হবে? 35 থেকে 17কে বাদ দাও, কত হবে তোমাদের? 18। ঠিক আছে, কত হবে তোমাদের? 18। মানে এর নিউটন সংখ্যা কত? 18। তবে মনে রাখবে এটা 35.5 হয়, বাট আমরা এখানে 35ই নেই। ঠিক আছে, এক্ষেত্রে বলো, এক্ষেত্রে প্রোটন সংখ্যা কত হবে তোমাদের? 17। তার মানে এটা ইলেকট্রন। ঠিক আছে, ইলেকট্রন সংখ্যা কত হবে তোমাদের? সেম 17। এবার তাহলে বলো, এখানে নিউটন সংখ্যা কী হবে তোমাদের? ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে এখানে নিউটন সংখ্যা কী হবে তোমাদের? ভালো করে দেখো তো, হবে তোমাদের 20টা। ঠিক আছে, কত হবে তোমাদের? 20। দেখো, 37 থেকে 17কে বাদ দিতে হয়, কারণ জাস্ট আ মিনিট, ইয়েস 20। কেন? কারণ দেখো, এইটা হচ্ছে ভর সংখ্যা। ভালো করে বোঝো, এটা অনেকেরই এখনও মাথায় ঢোকেনি। আমি এটাই আমার ওয়ান্ডারে লাগছে, অসুবিধা হচ্ছে ভাবতে যে এটা কেন ঢোকেনি। এইটা হচ্ছে ভর সংখ্যা, পয়েন্ট টু মিনিট। এটা হচ্ছে কি তোমাদের? ভর সংখ্যা। আর ভর সংখ্যা বলতে কি বোঝায়? প্রোটন প্লাস নিউট্রনকে বোঝায় হচ্ছে ভর সংখ্যা। তার মানে এর মধ্যে প্রোটনও আছে, নিউট্রনও আছে। প্রোটন যদি 17টা হয়, তাহলে আর টোটাল যদি 35 হয়, তাহলে নিউট্রন সংখ্যা কত হবে? 18 হবে। এখানেও তাই, প্রোটন যদি 17 হয়, টোটাল যদি 37 হয়, তাহলে নিউট্রন সংখ্যা কত হবে? 20 হয়। 37 থেকে 17কে বাদ দিয়ে পেয়ে যাবো। ঠিক আছে, নেক্সট পরেরটা চলো। এটা হচ্ছে আমাদের কার্বন। কার্বনের আমরা জানি অ্যাটমিক নাম্বার কত? আমরা কার্বনের অ্যাটমিক নাম্বার জানি 6। এটাও তাহলে 6 হবে, এটাও তাহলে 6 হবে, কারণ এটা আইসোটোপ। কিন্তু এক্ষেত্রে আমরা নিউট্রন সংখ্যা কী পাই জানো? এক্ষেত্রে নিউট্রন সংখ্যা পাই আমরা 12। এটা হচ্ছে নর্মাল কার্বন। আমরা চারপাশে যে কার্বন দেখি এটাই দেখি। ঠিক আছে, তেমনই আমরা এখানে এটার কত পাবো? এটা পাবো আমরা 13, এটার কত পাবো আমরা? 14। এবার যদি একে যদি বিশ্লেষণ করতে বলা হয়, এর প্রোটন সংখ্যা তাহলে কি? 6। ইলেকট্রন সংখ্যা তাহলে কি? 6। আর নিউট্রন সংখ্যা তাহলে কী হবে? সেও 6 হবে, কারণ এই দুটোকে মিলিয়ে 12 করা আছে। তো প্রোটন সংখ্যা যদি 6 হয়, তাহলে নিউট্রন সংখ্যা 6 তো হবেই, কারণ দুটো মিলিয়ে 12 করা আছে। সেম এখানে দেখো, এখানে ইলেকট্রন সংখ্যা কী হবে? 6, কারণ প্রোটন সংখ্যা কী হবে? 6। তাহলে নিউট্রন সংখ্যা কী হবে এক্ষেত্রে? তুমি ভাববে 7। কেন? কারণ দেখো, এই দুটোকে মিলিয়ে আমাদের 13। ঠিক আছে, এক্ষেত্রে দেখো, প্রোটন সংখ্যা কী হবে? 6, ইলেকট্রন সংখ্যা কী হবে? 6, কিন্তু নিউট্রন সংখ্যা বেড়ে যাবে। নিউট্রন কত হবে তোমাদের? 8, কারণ এই দুটোকে মিলিয়ে এখানে 14 লেখা আছে। ঠিক আছে, এবার একটা জিনিস ভালো করে দেখো, যেটা এনসিইআরটিতে বলা আছে, সেই জন্য আমি তোমাদের বলছি এক্সট্রা ইনফরমেশনটা, যদিও নট সো মানে ইম্পর্টেন্ট, বাট স্টিল বলা যায় না। এরকমভাবে যদি রেল কখনো প্রশ্ন দেয়, তাহলে তোমাদের অসুবিধা হয়ে যাবে। কি সেটা? সেটা হচ্ছে যে আমরা যখন ক্লোরিনকে তুলি, ধরো আমি বায়ুমণ্ডলে হাত দিলাম আর ক্লোরিনকে তুলে আনলাম, তাহলে তো ক্লোরিন তো এইটাও আসতে পারে, এটাও আসতে পারে। ক্লোরিন তো এটাও আসতে পারে, এটাও আসতে পারে। তো মনে রাখবে, যখন আমরা ক্লোরিনকে নেই, তখন 3:1 অনুপাতে দুটো আইসোটোপ মিক্সড আপ অবস্থায় আমাদের কাছে আসে। কি আসে? এই দুটো আইসোটোপ 3:1 অনুপাতে মিক্সড আপ অবস্থায় আসে। ধরো আমরা একটা ক্লোরিনকে নিয়েছি, তার যদি টোটাল যদি 4 ভাগ ক্লোরিন নেই, তার মধ্যে 3 ভাগ আমাদের এই ক্লোরিন আসবে, আর 1 ভাগ আমাদের এই ক্লোরিন আসবে, নিচের ক্লোরিনটা আসবে। ঠিক আছে, এটা কেন হয়? কারণ আইসোটোপগুলো মিশ্রিত অবস্থায় থাকে। ঠিক আছে, এবং আইসোটোপের রাসায়নিক ধর্ম যেহেতু সেম, ফলে আমাদের কোনো প্রবলেম নেই তাদেরকে একসাথে নিয়ে কাজ করতে, কারণ রাসায়নিক ধর্ম তো সেম। সো কোনো প্রবলেম নেই। বোঝা গেল? ভৌত ধর্মে কিছু যায় আসে না। আমরা যত কম্পাউন্ড বানাই, যৌগ বানাই, সব কীভাবে বানাই? রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বানাই। সো কোনো প্রবলেম নেই, কারণ এদের রাসায়নিক ধর্ম সেম। আইসোটোপগুলোর এই একটা দারুণ জিনিস, আইসোটোপগুলোর রাসায়নিক ধর্ম সেম হওয়ার কারণে অনেক কাজে এরা লাগে। তো আমরা জেনে নেবো এবার কী কী কাজে এরা বেসিক্যালি লাগে। চলো দেখো, এনসিইআরটিতে বলা আছে যে যদি কোনো মৌলের সব সমস্থায়িকের রাসায়নিক ধর্ম কী হয়? সেম হয়, সেই জন্য এরা রাসায়নিক সমস্থানিকে মিশ্রণ হিসাবে নিতেও আমাদের কোনো সমস্যা নেই। এটা একটু আগে বললাম। তো কী কী কাজে লাগে? দেখো, পারমাণবিক চুল দিতে ইউরেনিয়ামকে কাজে লাগে। ঠিক আছে, ক্যান্সার রোগ প্রতিরোধ করতে কোবাল্টের একটা সমস্থানিককে ব্যবহার করা হয়। আর গলগণ্ড রোগ প্রতিরোধ করতে আয়োডিনকে ব্যবহার করা হয়। তার মানে বেসিক্যালি সায়েন্টিফিক ক্ষেত্রে গায়ে লাগে। দুটো আমরা দেখলাম আমাদের ডাক্তারি ক্ষেত্রে গায়ে লাগলো, আর একটা আমরা দেখলাম কি আমাদের শক্তি উৎপাদন, পারমাণবিক শক্তি উৎপাদন করতে আমাদের কাজে লাগলো। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি 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 ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, চলো নেক্সট পরেরটাতে। আচ্ছা, আর একটা জিনিস আমি চলেই যাচ্ছিলাম, বাট ভাবলাম তোমাদের বলে দিয়ে যাই। সেটা হচ্ছে এই যে আমাদের পারমাণবিক চলিতে ইউরেনিয়াম কোনটা গায়ে লাগে জানো? ইউরেনিয়াম 235
বাই তোমাদের 92, এই যে আইসোটোপ, এই আইসোটোপটাকে কাজে লাগানো হয়। ঠিক আছে, কি করা হয়, এটাকে যে বিক্রিয়া বলা হয় এটাকে বলা হয় নিউক্লিয়ার ফিউশন। এটাকে কি বলা হয়, নিউক্লিয়ার ফিউশন, ফয়সী তালবস্য দন্তান্ন, এটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন, FISSION। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। এই নিউক্লিয়ার ফিউশনের ফলে কি হয়, আমরা যখন ইউরেনিয়াম 235 একে যখন আমরা একটা নিউট্রন দিয়ে, নিউট্রনের যে ভর হয় সেটা 1, কিন্তু নিউট্রনের কোনো চার্জ হয় না, সেই জন্য আমরা 0 লিখছি। এটা দিয়ে কী করি, আমরা যখন একে গুঁতো মারি তখন কী হয়, এখানে অনেক কিছু উৎপন্ন হয়, বেসিক্যালি 3টে জিনিস উৎপন্ন হয়। কী হয়, এখানে বেরিয়াম পাওয়া যায়। ঠিক আছে, 139 বাই তোমাদের 56, 1 মিনিট দ্বারা একটু রিকল করি, 56 হয়। এবং তার সাথে সাথে কী বেরোয়, আমাদের ক্রিপ্টনও বেরোয়, যেটা হচ্ছে তোমাদের 94, একটু দূরে লিখি কারণ তোমাদের গন্ডগোল হয়ে যাবে, ক্রিপ্টনও বেরোয়, সেটা হচ্ছে তোমাদের 94/36। আর এখানে কী হয়, 3টে নিউট্রন বেরিয়ে আসে, মানে একটা নিউট্রন পিছু তুমি কটা নিউট্রন পাচ্ছ, 3টে নিউট্রন পাচ্ছ। এবং এর সাথে সাথে ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ এনার্জি বেরোয়, ডেল্টা মানে হচ্ছে এনার্জি, কিতনা এনার্জি বেরোয়, ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ এনার্জি বেরোয়। ঠিক আছে, এই পদ্ধতিতে ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ এনার্জি বেরোয় এবং এটাকে কন্ট্রোল করা যায়। মনে রাখবে, নিউক্লিয়ার ফিউশনকে কিন্তু কন্ট্রোল করা যায়। ঠিক আছে, যদিও এটা এনসিইআরটি থেকে বাদ গেছে, মানে আমাদের যে চ্যাপ্টার ছিল না, যে এনার্জি অ্যান্ড রিসোর্সেস, সেই চ্যাপ্টার, প্রাকৃতিক সম্পদ, সেই চ্যাপ্টারটা এনসিইআরটি থেকে ফুললি বাদ গেছে, কিন্তু নিউক্লিয়ার ফিউশন আর ফিউশন কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। সো আমি বলবো নিউক্লিয়ার ফিউশন পড়ে রেখো, এটা কিন্তু ব্যাপকভাবে পরীক্ষায় পড়ে। ঠিক আছে, এত বেশি পরীক্ষায় পড়ে যেটা চ্যাপ্টার বাদ গেছে, বাদ জানি, সব রেল ভাববে না, জিকে হিসেবে কিন্তু দিয়ে দেবে, তখন গন্ডগোলে পড়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের টোটাল ব্যাপার, এটা একটু বলে দিলাম, এটা এর সাপেক্ষে অনেকটাই তোমাদের বলে দিলাম। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা চলো পরের যে কনসেপ্ট আছে এই চ্যাপ্টার অন্তর্গত সেটা করব। আচ্ছা, আইসোবার্স কাকে বলা হয়? দেখো, আইসোবার হচ্ছে আইসোটোপের মতনই, কিন্তু আইসোবারের ক্ষেত্রে মনে রাখবে এদের কিন্তু অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট হয়, এদের অ্যাটমিক নাম্বার কী হয়, আলাদা হয়। অ্যাটমিক নাম্বার আলাদা মানে কি, এদের কী আলাদা, এদের হচ্ছে প্রোটন সংখ্যা আলাদা হয়। আর প্রোটন সংখ্যা আলাদা মানে কিন্তু এদের রাসায়নিক ধর্ম টোটালি আলাদা। আর রাসায়নিক ধর্ম টোটালি আলাদা মানে কিন্তু এরা কিন্তু আলাদা আলাদা, এরা কিন্তু আলাদা আলাদা এলিমেন্ট। ঠিক আছে, এরা কিন্তু আলাদা আলাদা এলিমেন্ট। ঠিক আছে, এরা আলাদা আলাদা এলিমেন্ট, কিন্তু পয়েন্ট টু বি নোটেড, এটা কিন্তু আলাদা আলাদা মৌল। আগেরবার তোমরা দেখছিলে কার্বনেরই 3টে, ক্লোরিনেরই 2টো, এরকম যে অক্সিজেনের 3টে, তোমাদের যেটা কি বলে হাইড্রোজেন তার 3টে, কিন্তু এক্ষেত্রে আলাদা আলাদা এলিমেন্টের সঙ্গে এখানে কম্পেয়ার করা হচ্ছে। এদের কি, এদের প্রোটন সংখ্যাই আলাদা কিন্তু ভর সংখ্যা এক। এদের প্রোটন সংখ্যা আলাদা কিন্তু কি এক, এদের কিন্তু ভর সংখ্যা কি, ভর সংখ্যা কিন্তু এক। তুমি একটা জিনিস ভালো করে ভাবো তো, প্রোটন সংখ্যা আলাদা অথচ ভর সংখ্যা এক কী করে হচ্ছে? এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। প্রোটন সংখ্যা আলাদা কিন্তু ভর সংখ্যা এক, কী করে হচ্ছে? দেখো আমি এক্সাম্পল দিই, তাহলে বেটার বুঝতে পারবে, মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট এক্সাম্পল দিয়ে বোঝো। যেমন ধরো আমি তোমাদের নিচ্ছি এখানে ক্যালসিয়াম 40কে নিচ্ছি, এই ওপরে যেটা লিখছি এটা কি ভর সংখ্যা, পয়েন্ট টু মিনিটের ওপরে আমি কিন্তু ভর সংখ্যা লিখেছি, ভর সংখ্যাকে আমরা এ দিয়ে রিপ্রেজেন্ট করি, তো বেসিক্যালি এটা আমি এ লিখছি, এ ভর সংখ্যা হচ্ছে এ। এবার ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার কত আমরা জানি 20। ঠিক আছে, আর আমি এখানে নিচ্ছি তোমাদের আর্গানের যে ভর সংখ্যা সেটা হচ্ছে 40, এটা আর্গানের একটা আইসোটোপ। আর আমরা এখানে কি লিখছি, এখানে আমরা নিচ্ছি হচ্ছে 18। তুমি দেখো এদের ভর সংখ্যা সেম, কিন্তু তুমি ভালো করে দেখো এদের প্রোটন সংখ্যা আলাদা। ভর সংখ্যা সেম কিন্তু প্রোটন সংখ্যা আলাদা। দেখো এখানে, তাহলে তুমি বলো এখানে একটা জিনিস ভালো করে দেখো, এদের নিউট্রন সংখ্যায় কী এফেক্ট পড়বে? তুমি বল, এখানে বলো, এটা আমি এইভাবে দাগিয়ে দিচ্ছি, বলো এবার তুমি আমাকে বলো। দেখো এখানে খেয়াল করো, এর প্রোটন কতগুলো, এর প্রোটন কত, সেটা তো 20, তখন ইলেকট্রন কী হবে, তাও তোমাদের 20 হবে। তাহলে এবার বলো তুমি, নিউট্রন তোমাদের কী হবে, সেটাও 20 হবে, কারণ 20 + 20 মিলিয়ে তো এখানে 40 হয় রে বাবা, এটাও 20, এটাও 20, এটাও 20 হবে। এবার এর ক্ষেত্রে দেখো, এর প্রোটন সংখ্যা কত, 18, ইলেকট্রন সংখ্যা কত, 18। এবার তুমি বলো এর নিউট্রন সংখ্যা কত, এর নিউট্রন সংখ্যা কত, এর নিউট্রন সংখ্যা কত, এর নিউট্রন সংখ্যা হচ্ছে তোমাদের কী হবে, দেখো এখানে 40, তার মানে 22, এর নিউট্রন সংখ্যা কত হবে তোমাদের 22। ঠিক আছে, তার মানে এখানে আমরা কী দেখতাম, যেহেতু এর প্রোটন সংখ্যা আলাদা, ভালো করে বোঝো, যেহেতু এদের প্রোটন সংখ্যা আলাদা তার জন্য এদের ভর সংখ্যা কিন্তু এক হলেও এদের নিউট্রন সংখ্যা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে এদের প্রোটন সংখ্যাও আলাদা প্লাস নিউট্রন সংখ্যাও আলাদা, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এদের ভর সংখ্যা যেহেতু এক কিন্তু প্রোটন সংখ্যা যেহেতু আলাদা, মনে রাখবে এদের নিউট্রন সংখ্যাও কিন্তু আলাদা হয়। ঠিক আছে, এদের নিউট্রন সংখ্যা কিন্তু কী হয়, আলাদা হয়, তুমি ক্যালকুলেট করে দেখলে বুঝতে পারবে। ঠিক আছে, নেক্সট চলো আরেকটা দেখাই তোমাদের। যেমন আমি তোমাদের নিচ্ছি হচ্ছে
কার্বনের আইসোটোপ 14কে নিচ্ছি, ঠিক আছে। আর আমি তোমাদের নিচ্ছি নাইট্রোজেনের আইসোটোপ 14কে, ঠিক আছে। কার্বনের আইসোটোপ 14কে নিচ্ছি, আর আমি নিচ্ছি নাইট্রোজেনের আইসোটোপ 14কে নিচ্ছি। দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, কার্বনের যে আমাদের হয় CN হয় সি, কার্বনের আমরা অ্যাটমিক নাম্বার কত জানি 6, ঠিক আছে। আর নাইট্রোজেনের কত হয় তোমাদের 7 হয়। এবার তোমরা এখান থেকে বিচার করো, তোমরা বলো কার্বনের জন্য প্রোটন কতগুলো 6, ইলেকট্রন কতগুলো সেটাও 6, তাহলে তোমাদের কি বলে নিউট্রন কতগুলো হবে, এটা কার্বনের জন্য বলছি। কার্বনের নিউট্রন কতগুলো হবে, কার্বন নিউট্রন কতগুলো হবে 14 - 6, তার মানে হবে হচ্ছে তোমাদের 8। এবার নাইট্রোজেনের জন্য চিন্তা করো, নাইট্রোজেনের জন্য চিন্তা করো, প্রোটন কতগুলো হবে 7, ইলেকট্রন কতগুলো হবে সেম 7, আর নিউট্রন কতগুলো হবে 7 তোমাদের। তাহলে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, দেখো নিউট্রন সংখ্যা এখানে আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু ভর সংখ্যা এক থাকছে। কারণ কি, কারণ তুমি দেখতে পাচ্ছ এদের দুটোর যোগফল, এই যে প্রোটন আর নিউট্রন, এদের যোগফলকে আমরা ভর সংখ্যা বলি, দেখো সেটা 14। এখানেও দেখো 6 আর 8 কত হচ্ছে তোমাদের 14 হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ এখানে কি ভর সংখ্যা এক, কিন্তু প্রোটন সংখ্যা আলাদা, যার ফলে নিউট্রন সংখ্যা তোমাকে আলাদা হতে বাধ্য হতে হচ্ছে, ঠিক আছে। তা নাহলে ব্যাপারটা মিটবে না। এরকম আরও এক্সাম্পল দেওয়া যায়, যেমন সোডিয়াম 23 এবং ম্যাগনেসিয়াম 23, এটাও এক্সাম্পল দেওয়া যায়, বাট দরকার নেই অত। তো আইসোবারগুলো কাদের বলা হয়, যাদের ভর সংখ্যা এক কিন্তু প্রোটন সংখ্যা আলাদা, তাদেরকে বলি আমরা আইসোবার। আর প্রোটন সংখ্যা আলাদা মানে এদের রাসায়নিক ধর্ম আলাদা হবে, তার মানে এরা কিন্তু আলাদা আলাদা মৌল হবে। তো এই হচ্ছে তোমাদের টোটাল আজকে আমি পড়ালাম যে অ্যাটমিক যে নাম্বার আছে, মানে সরি স্ট্রাকচার অফ অ্যাটম, যেটা তোমাদের ক্লাস 9-এর এনসিইআরটির পার্ট, সেটা পুরোটা তোমাদের খতম হলো, ঠিক আছে। আর এটা কিন্তু আমাদের পেড ক্লাস ছিল, পেড ক্লাসটাকে আমি তোমাদের ফ্রিতে করালাম। ওকে, থ্যাংক ইউ।